দেখ আজকে আমরা কি করব, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট মানে এফএম এ যতগুলো চ্যাপ্টার আছে, সবকটা চ্যাপ্টারের ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমরা শর্টে একটু ডিসকাশন করে নিচ্ছি। তো খাতায় লেখা আছে, না লিখলেও চলবে, আর যদি শর্টে এক জায়গায় লেখা না থাকে তাহলে লিখতে পারিস, আর না হলেও চলবে, না লিখলেও চলবে, ফটো তুলে নিস, ফটো তুলে ওটা পিডিএফ করে নে, সুবিধা হবে, ফটো তুলে নিয়ে পিডিএফ করে নে। তো দেখ আমি প্রথমে লিভারেজটা নিয়ে আলোচনা করি, লিভারেজের ফর্মুলা। প্রথমে আমরা লিভারেজের ফর্মুলা নিয়ে আলোচনা করি। দেখ লিভারেজের ফর্মুলা কি করব, প্রথমে দেখ ইনকাম স্টেটমেন্ট সেলস, ঠিক আছে, তার থেকে কি মাইনাস করব, ভিসি মাইনাস করব, বুঝতে পেরেছি। ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়, কন্ট্রিবিউশন শর্টে লিখছি কিন্তু, ঠিক আছে। তো দেখ আমি ফর্মুলা লেখাচ্ছি, নিশ্চয়ই এখন ডিটেইলসে লিখবো না, ঠিক আছে। তো কন্ট্রিবিউশন, তার থেকে কি বাদ দেবো, ফিক্সড কস্ট বাদ দিলে কি হয় বল, ফিক্সড কস্ট বাদ দিলে হয় ইবিআইটি, এবিট। এর আরেকটা নাম কি, এবিট এর আরেকটা নাম বল, বলেছিলাম অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিট থেকে তোকে কি বাদ দিতে হয়, ইন্টারেস্ট অন লোন বাদ দিলে কি হয়, ইবিটি, ঠিক আছে। ইবিটি থেকে কি বাদ দিতে হয়, ট্যাক্স বাদ দিলে কি হয়, ইএটি। এর থেকে কি বাদ দিতে হয়, যদি অঙ্কে প্রেফারেন্স ডিভিডেন্ড থাকে, তাই তো, যদি অঙ্কে প্রেফারেন্স ডিভিডেন্ড থাকে তাহলে সেটা বাদ দিতে হয়। তো বাদ দিয়ে যেটা হয় তাকে কি বলে, মনে আছে, ইকুইটি আর্নিংস। তারপর তার নিচে লিখতাম নাম্বার অফ শেয়ারস, মানে কি শেয়ার, নাম্বার অফ ইকুইটি শেয়ারস। তারপর এইটাকে এটা দিয়ে ভাগ করতাম, ভাগ করলে কি বেরোতো বল, ইপিএস, আর্নিং পার শেয়ার, ঠিক আছে। তো তাহলে এটা লিখলাম এ, এটা লিখলাম বি, তাহলে এ ভাগ বি, আর্নিং পার শেয়ার। আমরা শিখেছিলাম ডিওএল এর ফুল ফর্ম বলেছিলাম ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এটা বের করার ফর্মুলা আমি তোদের একটা কথা বারবার বলেছিলাম, আচ্ছা আরেকটা কথা মাথায় রাখবি, ইন্টারেস্ট লোন মানে কি, ফিনান্সিয়াল চার্জেস, তাই তো। আর এটা হচ্ছে ফিক্সড কস্ট, মানে ফিক্সড অপারেটিং কস্ট। আমি বলেছিলাম অপারেটিং লিভারেজ করতে গেলে কার সাহায্য লাগে, ফিক্সড কস্টের। তাহলে ফিক্সড কস্টের উপরে কে আছে, স্যার ফিক্সড কস্টের উপরে আছে কন্ট্রিবিউশন, নিচে কে আছে, ইবিআইটি। তাহলে ফর্মুলা হয়ে গেল কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, ঠিক আছে। এটা একটা ফর্মুলা। আমি বলেছিলাম সবসময় সেকেন্ড ফর্মুলা মাথায় রাখবি, তাই তো। সেকেন্ড ফর্মুলা কি শিখিয়েছিলাম মনে আছে তো, পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইবিআইটি, ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস। এটা তো ছিল, এটাই ছিল, বুঝতে পেরেছিস, হ্যাঁ স্যার এটাই ছিল। এইবার কোনো কিছু চেঞ্জ বের করার নিয়মটা কি জানিস তো, চেঞ্জ বের করার নিয়ম আমি শিখিয়েছিলাম। চেঞ্জ বের করার নিয়ম কি, যে কোনো জিনিস চেঞ্জ বের করার নিয়ম কি, নিউ মাইনাস ওল্ড। কি রে, চেঞ্জ কি করে বের করতে বল, চেঞ্জ কি করে বের করতে হয়, আমি কিন্তু পার্সেন্টেজ অফ চেঞ্জ বলি, শুধু চেঞ্জ বের করার নিয়মটা কি স্যার, নিউ মাইনাস ওল্ড। ধর না ইবিআইটি ধর আগে 10 টাকা ছিল, এখন হলো 15 টাকা, তাহলে কত টাকা চেঞ্জ হলো, 5 টাকা। কি করে বের করলি স্যার, নিউ মানে 15, ওল্ড মানে 10, নিউ মাইনাস ওল্ড, 15 মাইনাস 10 5। স্যার কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, 5 চেঞ্জ হয়েছে কত, 5 কত দেয় 10 এ, 5/10 ইনটু 100, 50%। তাহলে বোঝা গেল কি বললাম, এইভাবে তোকে চেঞ্জটা বের করতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে হবে। ডিএফএল বের করার ফর্মুলা কি শিখিয়েছিলাম, ডিএফএল করতে কার সাহায্য লাগে স্যার, ইন্টারেস্টের সাহায্য লাগে। তাহলে ইন্টারেস্টের উপরে কে আছে, ইবিআইটি, নিচে কে আছে, ইবিটি। when preference share is not given, তাহলে কি বললাম, ইবিআইটি বাই ইবিটি। when preference share P is not given, কি লিখলাম, P is not given, হয়ে গেল, P is not given। আরেকটা ফর্মুলা আমি বলেছিলাম, যদি প্রেফারেন্স শেয়ার থাকে তখন ফর্মুলা কি হয়ে যায় বল, ইবিআইটি বাই কি হয়, ইবিটি মাইনাস, তাই তো, পিডি মাইনাস 1/t, মানে 1 মাইনাস টি। পিডি বাই 1 মাইনাস টি। পিডির ফুল ফর্ম কি বলেছিলাম, প্রেফারেন্স ডিভিডেন্ড। আর এইটি মানে কি বলেছিলাম, কর্পোরেট ট্যাক্স। এইটি মানে কর্পোরেট ট্যাক্স, এইটি মানে হচ্ছে কর্পোরেট ট্যাক্স, ঠিক আছে। হ্যাঁ, বড় হাতের টি মানে ডিভিডেন্ড ট্যাক্স,
বড় হাতের টি থাকা মানে ডিভিডেন্ড ট্যাক্স। বোঝা গেল? স্যার বুঝতে পেরেছি। এর আরেকটা ফর্মুলা কি শিখিয়েছিলাম বল? পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন, বল পার্সেন্ট অফ চেঞ্জেস ইন কি লিখেছিলাম বল? পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন EPS divided by percentage of changes in EBIT। ঠিক আছে, DFL হয়ে গেল। ঠিক আছে, কোনো সন্দেহ আছে বল না? বুঝতে পারছিস তো? তোকে দেখ শোন, তোদের যে প্রথম যে ক্লাসগুলো করেছি ওগুলো তো সব দেখতে পারবি না পরীক্ষায়, বা তোকে দেখার দরকারও নেই। এই যে এইটা হয়ে গেল, আর DCL এর ফর্মটাই লিখবো। তারপর কি করবি, সুন্দর করে এটার পিকচার তুলে নিবি। পিকচার তুলে খাওয়া ঢোকার দরকার নেই, পরীক্ষার আগে এই পিকচারটি তুই দেখে যাবি, বেশ তাহলে পুরো মনে থাকবে। সব ফর্মুলা এক জায়গায় জড়ো হয়ে গেল তো, সব কটা জিনিসের যেমন কস্ট অফ ক্যাপিটাল সব কটা ফর্মুলা এক জায়গায় জড়ো করে দেবো। ঠিক আছে, তো সুবিধা হবে। তাহলে কি হলো, DFL হয়ে গেল। এবার কি হবে, DCL। DCL কি বলেছিলাম? DCL এর ফুল ফর্ম কি বলেছিলাম? ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। তো কম্বাইন্ড লিভারেজ করতে কার সাহায্য লাগে বল? কম্বাইন্ড লিভারেজ করতে স্যার ফিক্সড কস্টেরও সাহায্য লাগবে, আবার ইন্টারেস্টেরও সাহায্য। আমি নরমাল ফর্মুলা বলছি, তারপর ওই সব কি সব শর্টকাট ট্রিক্স এর পরে বলছি। বল DCL করতে কার কার সাহায্য? স্যার কম্বাইন্ড, দুটোরই সাহায্য লাগবে। তাহলে বল এই দুটোর উপরে কি আছে? C। এই দুটোর উপরে আছে C। এই দুটোর নিচে কি আছে? EBT, কন্ট্রিবিউশন বাই EBT। কোনো ডাউট আছে না স্যার? কোনো ডাউট নেই। কোনো ডাউট আছে বল? কোনো ডাউট নেই। আরেকটা ফর্মুলা কি শিখিয়েছিলাম স্যার? আপনি আরেকটা ফর্মুলা বলেছিলেন DOL ইনটু DFL, হ্যাঁ কি না? বলেছিলাম তো DOL ইনটু DFL। এবার তুই দেখ এটাই যে বের হচ্ছে তার প্রমাণটা কি? DOL বের করার ফর্মুলা কি ছিল? কন্ট্রিবিউশন বাই EBIT। আর এটা কি ছিল? EBIT বাই EBT। EBIT বাই EBT। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হয়ে গেল বল? এটা কেটে গেল, রইলো কি? কন্ট্রিবিউশন বাই EBT। হলো তো? হলো তো? কোন ডাউট আছে? এখন তুই বলবি স্যার আপনি তো DFL এর ফর্মুলা এটা লিখেছেন, তো যখন DFL এর ফর্মুলা এটা লিখবো তখন শুধু এইটার জায়গায় তখন এইটুকু এক্সট্রা হয়ে যাবে, ক্ষতি কোথায়? ক্ষতি কোথায়? কোনো তো ক্ষতি নেই, বুঝেছিস তো? এইবার তোকে যদি বলে কেউ পার্সেন্টেজ ফর্মুলা বলো, কি বলবি? পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন কি লিখবো বল? পার্সেন্ট অফ চেঞ্জেস ইন EPS ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস। তুই নিজে প্রমাণও করতে পারবি, এগুলো তুই নিজেও বুঝতে পারবি। দেখ না, এখানে নিচে সেল, উপরে EBIT, এখানে নিচে EBIT, উপরে EPS। তাহলে EBIT কেটে গেলে কি হচ্ছে? EPS বাই সেল হচ্ছে, তাই তো লিখলাম। এত অব্দি ক্লিয়ার হয়েছে? তাহলে বেসিক এই ফর্মুলা তোকে এবছর যে পরীক্ষায় অঙ্ক আসবে এই প্যাটার্নের আসবে। ঠিক আছে, এই প্যাটার্নের আসবে, এই প্যাটার্নের উপর আসবে। ঠিক আছে, বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার হয়েছে? এত অব্দি স্যার ক্লিয়ার হয়েছে। আর কি এবছর যে অঙ্ক আসবে সেটা কি? যেমন আমি বলছিলাম EBIT EPS অ্যানালাইসিসের উপর অঙ্ক আসবে। এবার মুছে দিই এটা, তোর পরীক্ষায় যদি আমি বলেছি ইম্পর্টেন্ট আছে EBIT EPS অ্যানালাইসিসের উপর অঙ্ক ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো EBIT EPS অ্যানালাইসিসের উপর অঙ্ক এবছর ইম্পর্টেন্ট আছে, তাই তো? তাহলে কিভাবে করতে হয় EBIT EPS অ্যানালাইসিস? জাস্ট আমি ফরম্যাটটা সাজিয়ে, অঙ্ক করাচ্ছি না, অঙ্ক তো করাই আছে, সব অঙ্ক তো সব করাই, ফরম্যাটটা সাজিয়ে দিচ্ছি। ফরম্যাটটা কেমন? তোর অঙ্কে না ধর দুটো অপশন লিখতে হয়, একটা হচ্ছে এক্সিস্টিং, মনে পড়ছে তো কি লিখছিলাম? একটা এক্সিস্টিং মানে আগে কি ছিল, তোর কোম্পানির আগে প্ল্যান কি ছিল। ঠিক আছে, যেটা কোশ্চেন পেপারে বলে একটা ক্যাপিটাল স্ট্রাকচার বলে এক্সিস্টিং প্ল্যান কি ছিল, সেটা লিখবি এক্সিস্টিং প্ল্যান। তারপর কি আসবে? এক্সপ্যানশন মানে কি হয় জানিস তো? কোম্পানির আগে ধর ক্যাপিটাল ছিল কত? 10 লাখ টাকা। কোম্পানির আগে ক্যাপিটাল ছিল 10 লাখ টাকা, কোম্পানি আরো 10 লাখ টাকা ক্যাপিটাল বাড়াতে চায়। কি বললাম বল? কোম্পানির আগে 10 লাখ টাকা আছে। স্যার কোম্পানির আগে 10 লাখ টাকা কি ছিল? 10 লাখ টাকা পুরোটাই ইকুইটি শেয়ার ছিল, তাই তখন লিখবো এক্সিস্টিং এ লিখবো ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 টাকা দামে 10 লাখ টাকা। কত লিখলাম? 10 লাখ টাকা। কোম্পানি আরো 10 লাখ টাকা শেয়ার বাড়াতে চায়, সে কি করে হতে পারে? 4টে কন্ডিশন দিয়ে এরকমই অঙ্ক আসবে। কি হতে পারে? পুরো 10 লাখ টাকা ইকুইটি শেয়ার নিয়ে আসতে পারে, তাহলে লিখবে এক্সপেনশনে লিখবো ইকুইটি শেয়ার 10 লাখ টাকাই হতে পারে। সেকেন্ড কন্ডিশন বলছে 5 লাখ টাকা ইকুইটি শেয়ার, 5 লাখ টাকা প্রেফারেন্স শেয়ার। মনে করছো তো কোন অঙ্কগুলো? হ্যাঁ স্যার, 5 লাখ টাকা ইকুইটি শেয়ার, 5 লাখ টাকা প্রেফারেন্স শেয়ার। আর একটা কন্ডিশন কি বলেছে? পুরো 10 লাখ টাকাই লোন বলেছিল 10% লোন, আর এটা ধর 8% প্রেফারেন্স শেয়ার। 10% লোন কত টাকা? 10 লাখ টাকা। বা আরেকটা কন্ডিশন বলেছিল যে না 5 লাখ টাকা ইকুইটি শেয়ার আর 5 লাখ টাকা লোন, তাহলে লাস্ট কন্ডিশন ছিল 5 লাখ টাকা প্রেফারেন্স শেয়ার, 5 লাখ টাকা লোন।
বুঝতে পারলে ব্যাপারটা? এটাকে বলা হয় কি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ইবিআইটি ইপিএস অ্যানালাইসিস। তাহলে কি এক্সিস্টিং এ সবকটা 10 লাখ ছিল, 10 লাখ 10 লাখ 10 লাখ, মনে পড়ছে তো অঙ্কগুলো এরকম করেছিলাম? টোটাল কত হতো স্যার? টোটাল সবকটাই 20 লাখ 20 লাখ 20 লাখ 20 লাখ, এরকম হয়ে গেল, টোটাল হলো। এবার অঙ্ক যখন করতাম তোকে পরীক্ষার হলে নিশ্চয়ই একটা ইবিআইটি বলে দেবে, সব কটা করে ওই ইবিআইটি বসাবি, তারপর তো অঙ্ক আগের মতো। নিশ্চয়ই কি বলতে হবে আর? না স্যার, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিবি, কি হবে ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিবি, হবে কি ইএটি, ইএটি থেকে ডিভিডেন্ড বাদ দিবি, সরি ইএটি থেকে হ্যাঁ ডিভিডেন্ড, প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিবি। স্যার প্রেফারেন্স ডিভিডেন্ড কত হবে? দেখ না এই অঙ্কে প্রেফারেন্স ডিভিডেন্ড কত হবে, শুধুমাত্র 8%। 2 নম্বর ঘরে 5 লাখের 8% 40,000, ঠিক আছে? আর 4 নম্বর ঘরে 5 লাখের 8% 40,000, বুঝতে পারছিস? তাহলে বাদ দিয়ে কি হলো, ইকুইটি আর্নিংস। তাহলে নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার এখানে কত, 10 টাকা করে, মানে 1 লাখটা শেয়ার, আর এখানে 1 লাখটা শেয়ার, 1 লাখ 1 লাখ 2 লাখ দিয়ে ভাগ করবে, ঠিক আছে? এখানে 1 লাখ আর 50,000 1.5 লাখ দিয়ে ভাগ করবে। এখানে কোনো লোনই ছিল না, এখানে 1 লাখ দিয়ে ভাগ করবে, আর এখানে 1.5 লাখ দিয়ে ভাগ করবে। পরে কি বেরিয়ে গেল, ইপিএস বেরিয়ে গেল। যেই কোম্পানি মানে যেই প্ল্যানের ইপিএস সবচেয়ে বেশি সেই প্ল্যানটাকে চুজ করবে। এবছর এরকম অঙ্ক একটা ইম্পর্টেন্ট আছে। তো কঠিন অঙ্ক, অঙ্ক কঠিন, অঙ্ক সোজা অঙ্ক, কিন্তু জেনে না গেলে কঠিন, জেনে না যাওয়াটাকে কঠিন বলে। কি বললাম বুঝতে পারলি? ইবিআইটি ইপিএস অ্যানালাইসিস কিন্তু এবছর ইম্পর্টেন্ট আছে। তাহলে দেখে নিলাম স্যার এটার ফর্মুলা, এর তো ফর্মুলা নেই, এর কোনো ফর্মুলা আছে না, এর তো কোনো ফর্মুলা নেই, এর ফর্মুলা ইপিএস, এর প্যাটার্নটা জানা জরুরি, ঠিক আছে? তো আর কি বলেছি এবছর পরীক্ষায় যেটা আসতে পারে, সিচুয়েশন বেস অঙ্ক, তাই তো? সিচুয়েশন বেস অঙ্ক হলে কি হয় বল, সিচুয়েশন বেস অঙ্কে কেমন হয়, ঘর সাজাতে হয়। আমি বলেছিলাম সিচুয়েশনের আন্ডারে কি হয়, প্ল্যান, তাই তো? সিচুয়েশনের আন্ডারে হবে প্ল্যান, সিচুয়েশনের আন্ডারে হবে প্ল্যান। তো সিচুয়েশন এ আছে, প্ল্যান এর আন্ডারে 3টে প্ল্যান, তার P1 P2 P3 এরকম হবে। সিচুয়েশন বি P1 P2 P3, সিচুয়েশন সি P1 P2 P3, সিচুয়েশনের আন্ডারে প্ল্যান। ওরা বলে দেবে সিচুয়েশন এতে ফিক্সড কস্ট এত টাকা, সিচুয়েশন বি তে ফিক্সড কস্ট, বুঝতে পারছিস কোন অঙ্কটা? আশা করি বুঝে গেছিস, তো বেশি বলতে হবে না, এই তো গেল তোর লিভারেজ। এবার চলে আসবো কিসে, কস্ট অফ ক্যাপিটাল, তাই তো? কস্ট অফ ক্যাপিটালের ফর্মুলা চলে আসবো। দেখ 10 নম্বর কভার হয়ে গেল, এবার চলে আয় কস্ট অফ ক্যাপিটালের ফর্মুলা। কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটালের কটা পার্ট ছিল বল, কটা পার্ট ছিল বল? একটা ছিল, দেখ শর্টে লিখলেই তো হবে, কেই, বুঝতে পারছিস তো? কে এর ফুল ফর্ম কি ছিল, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তারপর কি ছিল, কেপি, কেপি এর ফুল ফর্ম কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। আর কি ছিল, কেডি, কেডি এর ফুল ফর্ম কস্ট অফ ডেট ক্যাপিটাল, ডেট ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটালে কটা মডেল ছিল বল, দুটো মডেল, মনে পড়ছে তো? একটা ডিভিডেন্ড মডেল ছিল, মনে পড়ছে তো? একটা ডিভিডেন্ড মডেল, আর একটা কি মডেল ছিল, আর্নিং মডেল। তাহলে কি বললাম, একটা ডিভিডেন্ড মডেল, একটা আর্নিং মডেল, মনে থাকবে তো? একটা ডিভিডেন্ড মডেল, একটা আর্নিং। তোকে পুরো এই যে কস্ট অফ ক্যাপিটাল পুরো প্যাটার্নটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে, এখনই গাঁথিয়ে দিচ্ছি। একটা ডিভিডেন্ড মডেল, আমি একটা এই যে এই রিভিশনটা করছি না, এর মধ্যে সবকটা কোশ্চেন কভার হয়ে যাবে, সবকটা কোশ্চেন। মেইনলি ঝামেলা ইকুইটিতে, তাই তো? ডিভিডেন্ড মডেলের ফর্মুলা কি ছিল বল স্যার? কে ই ইকুয়াল টু, অ্যারো দিচ্ছি, D1 বাই এমপি প্লাস জি। যদি ফর্মুলা একটু এদিক ওদিক হয়, ধর আমি লিখলাম এমপি, বা তোদের হয়তো খাতায় লেখা আছে পি, মানে কিন্তু এক, কিছু হলে বলবি যে স্যার এরকম ছিল। D1 বাই এমপি প্লাস জি, এর ফর্মুলা কি ছিল স্যার? কে ই ইকুয়াল টু ই বাই এমপি প্লাস জি, এই তো ছিল। এবার দেখ মানেগুলো অবশ্যই লিখবো। D1, D1 মানে কি ছিল স্যার? ডিভিডেন্ড পার শেয়ার, তাই তো? কি লেখা ছিল বল? ডিভিডেন্ড পার শেয়ার এট দা এন্ড অফ, বল এট দা এন্ড অফ কারেন্ট ইয়ার, এই তো ছিল, এই তো ছিল। এখন তোদের মনে কোশ্চেন থাকতে পারে, কি এরকম কোশ্চেন তো পরীক্ষায় আসছে কতবার, কোন কোশ্চেন বুঝতে পেরেছিস? যদি কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড বলে না দেয়, কারেন্ট ইয়ার ডিভিডেন্ড না বলে কোন বছর ডিভিডেন্ড বলবে? আগের বছর, আগের বছর, তাহলে D0 মানে প্রিভিয়াস ইয়ার ডিভিডেন্ড, প্রিভিয়াস ইয়ার ডিভিডেন্ড। তোর লাগবে এটা, তোর লাগবে কোনটা? এটা লাগবে, কিন্তু এটা দেয়নি, এটা দেয়নি, এটা দেয়নি। তাহলে এটা না দিলে কি করে বের করবো? D1 না দিলে স্যার D0, তাই তো? D0 প্লাস জি, D0 প্লাস জি, এটা করলেই হয়ে যাবে। D0 প্লাস জি, D0 মানে কি? আগের বছরের ডিভিডেন্ড এত ছিল, তার সঙ্গে গ্রোথ যোগ করো, গ্রোথ যোগ করো, বেরিয়ে যাবে D0 প্লাস জি। মাথায় রাখতে হবে এগুলো, প্রতিটা পয়েন্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটাই তো, এটাকেই তো রিভিশন বলে। অঙ্ক পড়াটাকে তুই যখন পরীক্ষার আগে যখন করবি, সব কটা অঙ্ক করিবি, মাথায় থাকবে না। মেন হচ্ছে এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে।
D0 প্লাস জি। জির ফুল ফর্ম কি ছিল বল? জির ফুল ফর্ম গ্রোথ রেট ইন আর্নিং, গ্রোথ রেট ইন আর্নিং, গ্রোথ রেট ইন আর্নিং। তোর মানে প্রশ্ন একবার এসেছিল পরীক্ষায়, কোন সালটা আমি বলেছি 2012 সালে এসেছিল এই কোশ্চেনটা, এবং 2012 সালে যে অঙ্কটা এসেছিল না, আমার স্টুডেন্টগুলো সবাই পেরে গেছিল, কারণ এই অঙ্কটা আমার করানো ছিল অলরেডি, এবং যেই অঙ্কটা করানো ছিল 12 সালে সেই অঙ্কটাই তুলে দিয়েছিল। এবং কোন অঙ্কটা আমি ভালো, ফর এক্সাম্পল দেখবি একদম এফএম এর যে ফাইনাল সাজেশন দিয়েছিলাম না, ফাইনাল সাজেশন যে আছে দেখবি সবার প্রথম মডেল কোশ্চেন বলে একটা দিয়েছি, মডেল কোশ্চেন যার মধ্যে 10-12টা পয়েন্ট আছে। ওদের ওই বছর 12 সালে যে স্টুডেন্ট ছিল ওদেরও কিন্তু ওই পয়েন্টটাই করিয়েছিলাম, ওদের কোনো অসুবিধা হয়নি। এটা হচ্ছে মেন স্ট্যান্ডার্ড কোশ্চেন, ওটা ওর মধ্যে সবকটা পয়েন্ট কভার ছিল। বোঝা গেল তো কি বললাম? বুঝতে পেরেছি। গ্রোথ রেট যদি অঙ্কে বলে না দেয়, কিন্তু গ্রোথ রেট যদি অঙ্কে বলে না দেয়, তোকে লাস্ট 4 বছরের ডিভিডেন্ড বলবে। কি বলবে? লাস্ট 4 বছরের, ধর ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার বললো প্রথম বছরে ছিল, সাপোজ আমি কত বলবো, 12 টাকা। তারপরের বছর ছিল ধর 2 নম্বর বছর ছিল 13 টাকা 20 পয়সা, তাই তো? তারপরের বছর ধর 3 নম্বর বছর ছিল ধর কত টাকা, 14 টাকা। তারপরের বছর ছিল ধর 16 টাকা। বুঝতে পারছিস তো? মোটামুটি আমি একটা এস্টিমেট করলাম। সেক্ষেত্রে কি করে শিখিয়েছিলাম, প্রথম বছর ছিল 12 টাকা, তারপরের বছর হলো 13 টাকা 20। কত টাকা ডিভিডেন্ড বাড়লো? 1 টাকা 20, তাই তো? 1 টাকা 20 বাড়লো। কততে বাড়লো? 12তে। 12তে 1 টাকা 20 বাড়লো, তাহলে কত পার্সেন্ট বাড়লো স্যার? 10%। পরের বছর 13 টাকা 20 ছিল, 14 টাকা, আচ্ছা 14 টাকা 40 কর, 14 টাকা 40 কর, কোনো ব্যাপার না, নাও করতে পারে, আমি বললাম 14 টাকা 40 কর। 13 টাকা 20 ছিল, 14 টাকা 40 হলো, কত বাড়লো স্যার? 1 টাকা 20। কততে বাড়লো 1 টাকা 20? 13.2। তারপর দেখতে হবে, ক্যালকুলেটর নে, ক্যালকুলেটর কর। তো বল এরকম অঙ্ক কভার করা ছিল তো? কভার করা আছে তো? এগুলো তোকে ডিভিশন, এটাকে ডিভিশন বলে। নাহলে তুই যদি এরকম কি সব দেখেই যাস, তাহলে কত অঙ্ক কভার হয়ে গেল, একদিনে সব অঙ্ক কভার হয়ে গেল। এইভাবে তোকে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস কিন্তু এইভাবে করতে হয়, তুই সবকটা অঙ্ক এখন হাতে ধরে করার সময় নেই। এইভাবে, এটাকে বলে প্র্যাকটিস, এটাকে বলে প্র্যাকটিস। তুই কি করবি জানিস তো? বলবো, বাড়িতে যখন প্র্যাকটিস করবি কস্ট অফ ক্যাপিটাল করার আগে, তুই কস্ট অফ ক্যাপিটাল ফর্মুলাটা নিজে না দেখে এটা লেখার চেষ্টা করবি। তাহলে তো শর্ট কোশ্চেনে যে সাজেশন দিয়েছি, কতগুলো অঙ্ক দিতে একটা অঙ্ক না করলেও চলে যাবে। বুঝতে পারলি? তুই তো এটা মাথার মধ্যে গেঁথে গেল, বড় অঙ্ক কর, বড় অঙ্ক একটা দুটো করে ফেলবে, সে গেল, কাজ মিটে গেল। বড় অঙ্ক তুই তখনই করতে পারবি যখন এইটা পুরো মাথার মধ্যে ঢুকবে, তখনই বড় অঙ্ক করতে হবে, নাহলে বড় অঙ্ক করতে পারবি না। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ। 1 টাকা 20 বাই 13.2 ইন্টু 100 কত হচ্ছে? 9.09। তারপর 14 টাকা 40 16 টাকা, তাহলে কত হচ্ছে? 1 টাকা 60 নাকি রে? বল না, 1 টাকা 60 বাই 14 টাকা 40 ইন্টু 100 কত হচ্ছে? 10% নাকি না? কত হচ্ছে? 11.1। শুধু 11। তাহলে কি করতে হয়? আমরা কি শিখেছিলাম বলে? এই তিনটার কি করতে বলেছিলাম? এভারেজ, সিম্পল এভারেজ। এভারেজ তো অনেক কিছু হয়, সিম্পল হয়, ওয়েটেড হয়। এখানে কি ওয়েট করা যায়? বল না, ওয়েট হতে গেলে তো বাড়তে হবে, ওয়েট করা যাবে না, সিম্পল করতে হবে। তাহলে কত হবে? 10 প্লাস 9.09 প্লাস 11.11 ডিভাইড বাই 3 কর। 10 প্লাস 9.09 প্লাস 11.11 করে যেটা হবে সেটাকে 3 দিয়ে ভাগ কর, 10.06। 10.06 মানে তুই 10% ধরে কাজ চালিয়ে দিবি। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? কোনো ডাউট আছে না স্যার? কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। তাহলে বোঝা গেল? বুঝতে পেরেছি। তাহলে সব বেরিয়ে গেল এখান দিয়ে। বোঝা গেল তো? মুছবো না কিন্তু, কারণ তোদের ফটো তুলতে হবে। এবার এটা হলো তো স্যার, ইর ফুল ফর্ম লিখুন না। ইর ফুল ফর্ম কি বল? আর পরীক্ষায় কি দুটো দেবে নাকি যে কোনো একটা দেবে? যে কোনো একটা দেবে। ইর ফুল ফর্ম আর্নিং পার শেয়ার। যদি কোশ্চেনে আর্নিং পার শেয়ার বলে না দেয়, শিখিয়েছি স্যার ইকুইটি আর্নিংস ডিভাইড বাই নাম্বার অফ শেয়ারস। ডাউট কোনো? স্যার এই মাত্র লিভারেজ করলাম না, ইকুইটি আর্নিংস বাই নাম্বার অফ শেয়ার। একটা অঙ্কের সব কভার হলো, সব কভার হলো, সব কভার হলো। ভালো করে শোন, ভালো করে শোন। একটা অঙ্ক ছিল, আর একটা তোকে সঙ্গে সঙ্গে শিখতে হবে কি? এমপি। এমপির ফুল ফর্ম কি বল? মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার একটা অঙ্ক ছিল, ওখানে একটা অঙ্ক ছিল মার্কেট প্রাইস পার শেয়ার বের করব কি করে? একটা মনে পড়ে তো? মার্কেট এমপিএস কি করে বের করতে হয়? এমপিএস বের করার ফর্মুলা স্যার ইপিএস ইনটু পিই রেশিও। তোকে জেনে রাখতে হবে সব কটা জিনিস জেনে রাখতে হবে তোকে। কি বললাম? মার্কেট প্রাইস পার শেয়ার বের করার ফর্মুলা কি বললাম?
ইপিএস ইন্টু পিই রেশিও, ইপিএস ইন্টু পিই রেশিও, ঠিক আছে তো। তো দেখা গেল ডিভিডেন্ড পলিসি আমি অনেক অঙ্ক করিয়েছিলাম জানিস তো, ভ্যালু অফ দ্য ফার্ম কি করে বের করতে হয় এগুলো তোকে জানতে হবে, এগুলো টুকটুক করে জানতে হবে, কিন্তু সব জেনে রাখতে হবে। হুট করে কোশ্চেন একটা টুক করে তুলে দিল তাহলে সমস্যায় পড়ে যাবে। তাহলে বল এত অবধি আমি তোর সঙ্গে কি আলোচনা করলাম, এত অবধি কি আলোচনা করলাম স্যার? ইকুইটি মডেলটা পুরো বললেন, তাহলে ইকুইটি মডেল হয়ে গেল। এবার এরকম ফটো তুলবো। নেক্সট প্রেফারেন্স শেয়ার, এর দুটো পার্ট হবে, একটা রিডিমেবল আর একটা ইরিডিমেবল, ঠিক আছে। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার মানে যে প্রেফারেন্স শেয়ার গুলো তুই শোধ করে দিবি, আর ইরিডিমেবল মানে যে প্রেফারেন্স শেয়ার কবে শোধ করবি তার কোনো গ্যারান্টি নেই, শোধ করার কোনো পিরিয়ডিক, মানে তোর পরীক্ষার হলে তোকে বলে দেবে যে আজকে প্রেফারেন্স শেয়ারতে টাকা নিয়ে যেত কিন্তু 10 বছর বা 15 বছর মানে টাকাটা শোধ করে দিবি, তাকে রিডিমেবল বলে। আর ইরিডিমেবল মানে পেমেন্ট শোধ করার কোনো কথাই নেই। তাহলে এখানে কি বুঝতে পারলি স্যার? কি করে বুঝবো রিডিমেবল আর কি করে বুঝবো ইরিডিমেবল? কি বলবো? পিরিয়ড ইজ গিভেন মানে থাকবে তো, মনে থাকবে তো, হয় তোকে কোনো কোশ্চেনে রিডিমেবল বলে দেবে, আর যদি না বলে দেয় কি করে বুঝবি? পিরিয়ড ইজ গিভেন, পিরিয়ড ইজ গিভেন। আর এটা কি লিখবো বল? পিরিয়ড ইজ নট গিভেন, পিরিয়ড ইজ নট গিভেন, পিরিয়ড ইজ গিভেন আর পিরিয়ড ইজ নট গিভেন। হয়ে গেল। স্যার রিডিমেবল বের করার ফর্মুলা বলুন না। দেখ ফর্মুলা তোকে শিখিয়েছিলাম তো, কেপি, এটাকে কেপি বলা হয়। ফর্মুলা কি ছিল? ডি। কি ছিল বল ফর্মুলা? ডি। যেমন যেমন বলছি তেমন তেমন শুনবি। ডি প্লাস আরভি মাইনাস এনপি, তাই ছিল তো, আরভি মাইনাস এনপি, ঠিক আছে তো। আর এখানে কি ছিল? 1/n, 1/n বা স্যার 1/n লিখবো না, তুই এরকম লিখতে পারিস, ডিভাইডেড বাই n মানে 1, হোল ডিভাইডেড বাই কি ছিল? আরভি প্লাস এনপি হোল ডিভাইডেড বাই 2। এই তো ছিল ফর্মুলা, এই তো ছিল ফর্মুলা বল। হ্যাঁ স্যার এই ছিল ফর্মুলা, এই ছিল ফর্মুলা। যদি 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 কোশ্চেনের ডিভিডেন্ড ট্যাক্স বলেই তো, মনে পড়ছে তো? হ্যাঁ স্যার যদি কোশ্চেন ডিভিডেন্ড ট্যাক্স বলেই তো এখানে লিখতাম 1 প্লাস টি, 1 প্লাস টি, মনে থাকবে? হ্যাঁ স্যার কিন্তু মনে থাকবে তো? এইটুকুই তো ছিল, এইটুকুই তো ছিল। ডি মানে লিখবো না, আর লেখা তো দিয়েছি অলরেডি, ডি মানে ডিভিডেন্ড পার শেয়ার। আচ্ছা এই টি মানে কি? এই টি মানে লিখে দিই, লেখা নেই আগে। টি মানে ডিভিডেন্ড ট্যাক্স, মানে যেটাকে বলে সিডিটি, কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স। দেখবি আমি যে সাজেশন করেছি, ফাইনাল সাজেশন, আমি প্রেফারেন্স শেয়ারে দুটো অঙ্ক, ছোট অঙ্ক দুটো সেট করেছি, একটা 2009 সালের অঙ্ক আর একটা 2014 সালের অঙ্ক। 9 সালের অঙ্কে ডিভিডেন্ড ট্যাক্স ছিল, 14 সালের অঙ্ক ডিভিডেন্ড ট্যাক্স ছিল। 9 সালের অঙ্কে ডিভিডেন্ড ট্যাক্স একটু ক্রিটিক্যাল ছিল, 14 সালের ডিভিডেন্ড ট্যাক্স ইজি দিয়েছে। 14 সালের ডিভিডেন্ড ট্যাক্স ডাইরেক্ট 10% বলেছিল, কিন্তু 9 সালের ডিভিডেন্ড ট্যাক্স কি বলেছিল মনে করার চেষ্টা কর। ট্যাক্স ছিল, তারপর সারচার্জ ছিল, তারপর এডুকেশন সেস ছিল, বুঝছিস কোন অঙ্কটা? ওই অঙ্কটা আমার পরীক্ষায় এসেছিল, ওই অঙ্কটা আমার পরীক্ষায় এসেছিল, ঠিক আছে তো? তো বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো দেখ শোন, খুব ভালো অঙ্ক ছিল, খুব ইন্টারেস্টিং অঙ্ক ছিল, অঙ্কটা মজা লেগেছিল অঙ্কটা করে। দেখ তো শুনে ফেললি, এটা টি হয়ে গেল ডিভিডেন্ড ট্যাক্স। তারপর কি? আরভি। স্যার আরভি মানে কি? তুই আজকে কারোর থেকে টাকা নিয়ে বিজনেস করলি, তাহলে তার টাকা শোধ করতে হবে তো। শোধ করাকে ইংরেজিতে কি বলে? রিডিমেবল, রিডিমেবল, রিডিমেবল। তাহলে আরভি মানে রিডিমেবল প্রাইস, আরইডি প্রাইস, রিডিমেবল প্রাইস, ঠিক আছে। এনপি, স্যার এনপি মানে কি? আচ্ছা তুই আজকে কারোর থেকে টাকা নিলি তো বিজনেস করার জন্য, আজকে কত নিলি, এটাকে বলে নেট ইস্যু প্রাইস, নেট ইস্যু প্রাইস। স্যার আমি যদি শুধু অঙ্ক করে দিই, স্যার আমি যদি কারোরটা পাশের জন্য কারোরটা থেকে ফর্মুলা দেখে টুকে অঙ্ক করে দিলাম, নাম্বার পাবি না তো, কারণ তোকে তো মানে লিখতে হবে, মানে না লিখলে নাম্বার পাবি কি করে? এনপি মানে নেট ইস্যু প্রাইস, নেট ইস্যু প্রাইস। তাহলে কেউ যদি কারোরটা দেখে ফর্মুলা টুকিসও, অবশ্যই তার খাতা দেখে অবশ্যই তাকে এই মানেগুলো লিখতে হবে, ঠিক আছে তো? এটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে হয়ে গেল। তাহলে কি হলো? ডি হলো, টি হলো, সব হলো। এন মানে কি? ম্যাচুরিটি পিরিয়ড, এন মানে ম্যাচুরিটি পিরিয়ড, ঠিক আছে তো? তবে এই অঙ্ক করতে গেলে তোকে একটা টার্ম খুব চলে আসবে। কি টার্ম চলে আসবে স্যার? বল 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 বল, লিখতে যাচ্ছিলাম, দেখ এইটুকু লিখলাম আর লিখলাম না। বলতে হবে কি? ফ্লোটেশন কস্ট, ফ্লোটেশন কস্ট, মনে পড়ে তো? ফ্লোটেশন কস্ট, ফ্লোটেশন কস্ট। আচ্ছা ফ্লোটেশন কস্ট মধ্যে কি কি আসে আমি তো বলেছিলাম, ব্রোকারেজ, আন্ডাররাইটিং কমিশন, এগুলো সব ফ্লোটেশন কস্টের মধ্যে আসে।
ফ্লোটেশন কস্ট বল, আচ্ছা বল দেখি ফ্লোটেশন কস্ট এই অঙ্কে যদি ফ্লোটেশন কস্ট হয় বলতো কি মনে হচ্ছে কার সঙ্গে লিঙ্ক, আর এর সাথে নাকি এন এর সঙ্গে? এন এর সাথে। ফ্লোটেশন কস্ট মানে বুঝিস তো, ধর আজকে আমার কোম্পানি আছে, আমাকে বিজনেস করতে হবে, বিজনেস করতে গেলে আমার টাকা লাগবে, শেয়ার ইস্যু করতে হবে। তাহলে আমি তো আর কোম্পানির মালিক হিসেবে মার্কেটে শেয়ার নিয়ে চলে যাবো না, শেয়ার কিনে নাও, শেয়ার কিনে নাও। কি হয় কোম্পানি আন্ডাররাইটারদের ডাকে, আন্ডাররাইটারদের ডাকে, ওদেরকে বলে আমার শেয়ারগুলো বেচে দাও, আমার শেয়ারগুলো বেচে দাও, আমার শেয়ারগুলো বেচে দাও। যারা যাদের মারফত শেয়ারগুলো বেচবো তারা তো ফ্রিতে বেচা হবে না, তাদেরকে কিছু পেমেন্ট করতে হবে তো, এটাকে বলা হয় ফ্লোটেশন কস্ট। বা ধর আমি কিছু এই যে শেয়ারগুলো বেচার জন্য প্রসপেক্টাস তৈরি করতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট দিতে জন্য খরচা হয়, তাহলে এই খরচাটা যখন হয় আমি যে শেয়ার ইস্যু করে যে টাকাটা পাই তার সঙ্গে খরচাটা মাইনাস হয় তো, হ্যাঁ কি না? মাইনাস হয় না প্লাস হয়? এটা তোকে বুঝে করতে হবে অঙ্ক। তাহলে তুই কি বুঝতে পারলি ফ্লোটেশন কস্ট কার সঙ্গে লিঙ্ক? ফ্লোটেশন কস্ট রিডিমের সঙ্গে লিঙ্ক নাকি ইস্যুর সঙ্গে লিঙ্ক, এটা মাথায় রাখতে হবে। ফ্লোটেশন কস্ট কিন্তু ইস্যুর সঙ্গে লিঙ্ক, ইস্যুর সঙ্গে লিঙ্ক ফ্লোটেশন কস্ট। যেমন ধর আমি তো কথা বলছি, আজকে ধর আমি ধর কোনো একটা বিজনেস করবো, মার্কেট থেকে লোন, ব্যাংকের থেকে লোন নিয়েছি, তার ব্যাংকের থেকে 10 লাখ টাকা লোন নিয়েছি, তা ব্যাংকের কাছে আমি ডাইরেক্ট গেলে লোন পাবো না, কিন্তু কারোর থ্রুতে যদি যাই আমি তাড়াতাড়ি লোনটা পেয়ে যাবো। তাহলে যার থ্রুতে যাবো তাকে টাকা দিতে হবে তো, ধর তাকে ও বললো আমাকে 1% দিতে হবে বা 2%, যাই হোক একটা পার্সেন্টেজ যাবে, যেই পার্সেন্টেজটা দিলাম 10 লাখের মধ্যে দিয়ে টাকাটা দিলাম, তাহলে আমার 10 লাখ টাকা বাড়লো না কমলো? স্যার 10 লাখ টাকা দিয়ে কমে গেল, আপনার হাতে কম টাকা আসলো তো। তাহলে বুঝতে পারলি তো, তাহলে নেট ইস্যুটাকে বলছে ফ্লোটেশন কস্ট কি হয় যদি থাকে তাহলে মাইনাস হয়ে যায় নেট ইস্যু থেকে, বোঝা গেল? মনে থাকবে তো। এবার আমাকে বহু স্টুডেন্ট এই কোশ্চেনটা করেছে, স্যার ফ্লোটেশন কস্ট কার উপর হয়? মানে খুব বোকা কোশ্চেন এই কোশ্চেনটা, আমি বারবার শিখি, যেটা খুব মানে ভিডিওতে এত সুন্দরভাবে বলেছিলাম, তবুও এই কোশ্চেনটা করার মানেই নেই। ফ্লোটেশন কস্ট কার উপর হয় ভালো করে শুনে রাখ, আজকেও বলে দিচ্ছি শুনে রাখ, ফ্লোটেশন কার উপর হয় এটা কোনো মানে নেই। ডিপেন্ড অন কোশ্চেন, ডিপেন্ড অন কোশ্চেন, বারবার বলেছি না, ডিপেন্ড অন কোশ্চেন। কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে যদি বলে দেয় ইস্যু প্রাইস, যদি কোশ্চেনে বলে দেয় ইস্যু প্রাইস, তাহলে তুমি ইস্যু প্রাইসের উপর চাপাও। যদি কোশ্চেনে স্যার কিছু বলেনি, স্যার কোশ্চেনে যদি ফেস ভ্যালু বলে তাহলে তুমি ফেস ভ্যালুর উপর চাপাও। হোয়াট ইজ ফেস ভ্যালু? হোয়াট ইজ ফেস ভ্যালু মাথায় রাখতে হবে। তোর শেয়ার করে এসেছিস জানিস, যে প্রেফারেন্স শেয়ারের অঙ্ক করবি না, এই প্রেফারেন্স শেয়ার ও ব্র্যাকেটে লিখে দেবে একটা শেয়ারের দাম 10 টাকা বা 100 টাকা বা 1000 টাকা, কি দিতে পারে 10, 100, 1000 বাইরে দেবে না, জেনারেলি দেয় 10 আর 100ই দেয়, ঠিক আছে, 1000টা দেয় না। তবু বললাম 10, 100, 1000, তাহলে ফেস ভ্যালু কোনটা বোঝায়? 10, 100, 1000কেই বোঝায়, এটাকেই ফেস ভ্যালু বোঝায়। তাহলে তোকে যদি কোশ্চেন ইস্যুর উপর করতে বলে তাহলে ইস্যুর উপর চাপাবি, তোকে যদি ফেসের উপর করতে বলে ফেসের উপর চাপাবি। ফেস ভ্যালু মানে 10 টাকা বা 100 টাকা বা 1000 টাকার উপর চাপাবি। স্যার যদি কোশ্চেনে কিছু না বলে তখন কার উপর বলেছিলাম মনে আছে? ফেস ভ্যালু। কিছু না বলে ফেস ভ্যালু, ঠিক আছে। এখানে কি লিখলাম? ইজ নট গিভেন, ঠিক আছে তো। পার্সেন্টেজ মানে কি বললাম, কার উপর করতে হবে, মানে কার উপর চার্জ করতে হবে, এটা যদি বলে না দেয়, ঠিক আছে, ইস্যু প্রাইসের উপর নাকি ফেস ভ্যালুর উপর, কিছুই বলেনি কার উপর, তখন ফেস ভ্যালুর উপর, এটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম বল, ফ্লোটেশন কস্ট নেট ইস্যু প্রাইস থেকে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। তবে একটা কথা বলে দিচ্ছি, এই যে ফ্লোটেশন কস্ট ইকুইটি শেয়ারের ক্ষেত্রেও হতে পারে, প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রেও হতে পারে, ডিবেঞ্চার সবার ক্ষেত্রেই কিন্তু হতে পারে ফ্লোটেশন, বলেছিলাম কিন্তু এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। ফ্লোটেশন কস্ট সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কেই, কেপি আর কেডি। স্যার কেপি তে কোথায় অ্যাপ্লিকেবল বুঝলাম, কিন্তু স্যার কেই তে কোথায় অ্যাপ্লিকেবল? মার্কেট প্রাইস। কোথায় অ্যাপ্লিকেবল? মার্কেট প্রাইস। কোথায় অ্যাপ্লিকেবল? মার্কেট প্রাইস, ঠিক আছে, বুঝা গেল। কেডিটা যখন পরে বলছি তখন বল, ঠিক আছে তো। আচ্ছা ধর তুই যখন কারোর থেকে শেয়ার মানে শেয়ারটা ইস্যু করলি, শেয়ার যখন ইস্যু করলাম তখন প্রিমিয়ামেও ইস্যু করতে পারি, আবার ডিসকাউন্টও ইস্যু করতে পারি, বল না। প্রিমিয়ামে ইস্যু করলে প্লাস হবে না মাইনাস হবে? প্রিমিয়ামে ইস্যু করলে প্লাস হয় না মাইনাস হয়? শিখেছিলাম তো। প্রিমিয়াম মানে কি? প্রিমিয়াম মানে কি আজকে তার প্লাস হবে, প্রিমিয়াম মানে বেশি দামে শেয়ার কিনতে হবে, বেশি দামে শেয়ার, প্রিমিয়াম মানে প্লাস, আর ডিসকাউন্টে শেয়ার ইস্যু করলে এটা মাইনাস হয়, ব্যাস। তো এই কথাটা যখন আমি টাকা শোধ করবো তখন তেমন হতে পারে যে প্রিমিয়ামে শোধ করবো, প্রিমিয়ামে শোধ করলে টাকাটা প্লাস হবে আর ডিসকাউন্ট হলে মাইনাস হবে, এই তো ছিল সব, ওখানেও কিন্তু একই নিয়ম। তাহলে বল এত অবধি মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার ঢুকেছে। ইডিএমএল ফর্মুলা কি শিখিয়েছিলাম? স্যার সোজা ফর্মুলা শিখিয়েছি একদম, ডি বাই এনপি, ব্যাস। হ্যাঁ যদি ডিভিডেন্ড ট্যাক্স বলে দেয় তাহলে 1 + t হয়ে গেল, ক্লিয়ার। এই গেল তোর প্রেফারেন্স শেয়ারের ফর্মুলা। স্যার ডিবেঞ্চারের ফর্মুলা বল না, ডিবেঞ্চারের দুটো পার্ট হয় তাই না? কি পার্ট হয় বল? একটা রিডিএমএল আর একটা ইডিএমএল, একটা রিডিএমএল একটা ইডিএমএল, ঠিক আছে তো। ধর এটাই যদি ফর্মুলাটা আমি এখানে সাজিয়ে দিচ্ছি, কারণ একই তো জিনিস, ফর্মুলাটা এখানে সাজিয়েছি। রিডিএমএল এর ফর্মুলাটা কি হবে?
আচ্ছা বাদ এখানটাই করছি। কেডি কি হয় এখানে আই, তাই তো আই লেখানো ছিল আমাদের ভিডিওতে, আই লেখানো ছিল ক্লাসে, আই লেখা, আই মানে জানিস তো, বুঝতে পারছিস আই মানে কি? দেখ না তুই চিন্তা ভাবনা কর, প্রেফারেন্স শেয়ার যখন হয়েছিল প্রেফারেন্স শেয়ারে কি হয়, ডিভিডেন্ড হয়, তাই ডি। কিন্তু লোনের ক্ষেত্রে কি হয়, ইন্টারেস্ট হয়, তাই আই। ব্র্যাকেটে ডিভিডেন্ড এখানে কি হয়েছিল 1 প্লাস টি, এখানে কি হয় 1 মাইনাস টি, তাই তো। দেখ কত সুন্দর মনে রাখার সুবিধা, এখানে প্লাস টি এখানে মাইনাস টি, এখানে ডিভিডেন্ড ট্যাক্স আর এখানে কর্পোরেট ট্যাক্স, প্লাস যা ছিল বাকিটা সেম, আরএফই মাইনাস এনপি ডিভাইডেড বাই কি হবে এন, হোল ডিভাইডেড বাই আরভি প্লাস এনপি বাই 2। ব্যাস। আই মানে কি, আই মানে ইন্টারেস্ট, বারবার শিখিয়েছিলাম, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ইন্টারেস্ট কার উপর চাপাতে হয়, অলওয়েজ ফেস ভ্যালু, ফেস ভ্যালু, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। টি মানে কর্পোরেট ট্যাক্স। স্টুডেন্ট অনেক সময় ঘাবড়ে যায়, প্রেফারেন্স শেয়ারে শুধু অঙ্ক করতে দিয়েছে, লিখে দিয়েছে কর্পোরেট ট্যাক্স, আসবে না। বল প্রেফারেন্স শেয়ারে কি ট্যাক্স হয়, কর্পোরেট না ডিভিডেন্ড? ডিভিডেন্ড ট্যাক্স, ডিবেঞ্চারে কর্পোরেট ট্যাক্স। হয়ে গেল এত অবধি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ইডিএম এর ফর্মুলা কি ছিল স্যার, আই বাই এনপি, হ্যাঁ কি না, আই বাই এনপি। কোন ডাউট আছে? না, আই বাই এনপি। তবে আরো একটু ছিল, তাই তো, কি ছিল বল আর, 1 মাইনাস টি, 1 মাইনাস টি, আই বাই এনপি ইন্টু 1 মাইনাস টি। কোনো সন্দেহ আছে? না স্যার কোনো সন্দেহ নেই, বুঝে গেছি পুরো, কোনো ডাউট নেই। আচ্ছা ফ্লোটেশন কস্ট এখানেও অ্যাপ্লিকেবল, সেম কথা, এখানকার কথায় ফ্লোটেশন কস্ট কার সঙ্গে যুক্ত স্যার, এনপি থেকে মাইনাস হবে, হ্যাঁ কিনা, প্রিমিয়ামে ইস্যু করলে প্লাস, ডিসকাউন্ট ইস্যু করলে মাইনাস, রিডিম প্রিমিয়ামে রিডিম করলে প্লাস, ডিসকাউন্টে রিডিম করলে মাইনাস। বোঝা গেল? আর কেউ ছিল এখানে? স্যার কেউ ছিল না। তারপর মনে পড়ে কস্ট অফ রিটেন্ড আর্নিংস বলে একটা ফর্মুলা ছিল, কস্ট অফ রিটেন্ড আর্নিংস, কে আর, কে আর ইকুয়াল ফর্মুলা কি ছিল, কে ই, ব্র্যাকেটে একটা কথা ছিল 1 মাইনাস টি আর 1 মাইনাস পি, এই তো ছিল ফর্মুলা, এই তো ফর্মুলা ছিল। এই টি মানে কি লিখেছিলাম বল, পার্সোনাল ট্যাক্স, আর এই বি মানে ব্রোকারেজ। জেনারেলি অঙ্কে দেখা গেছিল, কি দেখা গেছিল, এই পার্সোনাল ট্যাক্স আর ব্রোকারেজ দিত না, আর পার্সোনাল ট্যাক্স আর ব্রোকারেজ না দিলে কে আর ইকুয়াল টু কেই হয়, যেটা বড় বড় অঙ্কে তুই করেছিলি, কে আর ইকুয়াল টু কেই, মনে রাখতে পারবি তো? হ্যাঁ স্যার, তুই বুঝতে পারলি তো? অ্যাকচুয়ালি অরিজিনাল ফর্মুলা কিন্তু এটা, কিন্তু সব অঙ্কে কে আর ইকুয়াল টু কেই লিখতি। কেন লিখতি তুই ভাব না, কেন লিখতি? স্যার এই দুটো থাকতো না। এক বছর না পরীক্ষায় 2018 সালে জেনারেলি একটা অঙ্ক এসেছিল, ছোট্ট একটা অঙ্ক দিয়েছিল, বলেছিল কি ক্যালকুলেট কস্ট অফ রিটেন্ড আর্নিংস, শুনছিস তো, ক্যালকুলেট কস্ট অফ রিটেন্ড আর্নিংস। তাহলে কস্ট অফ রিটেন্ড ফর্মুলা তো এটাই ফর্মুলা। পার্সোনাল ট্যাক্স এর বলেছিল, ব্রোকারেজ বলে দিয়েছিল, অঙ্কটা ইজি অঙ্ক ছিল। আরেকটা কি হয়, আরেকটা মডেল হয়, তাহলে এই চ্যাপ্টার টপিকটা শেষ। সেটা কি সিএপিএম, কি বলেছিলাম, সিএপিএম, তাই তো, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আচ্ছা এত অবধি ফটো তুলে নিই, তারপর আমি করাচ্ছি। अच्छा कैपिटल एसेट प्राइसिंग मॉडल CAPM, CAPM ফুল ফর্ম কি ছিল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল CAPM। ঠিক কি রে, ক্যাপিটাল CAPM ফর্মুলা কি ছিল বলতে পারবি, KE ইকুয়াল টু RF প্লাস BI ব্র্যাকেটে RM মাইনাস RF, এটাই তো ফর্মুলা ছিল। RF এর ফর্মুলা কি, RF এর ফুল ফর্ম কি ছিল, রিস্ক ফ্রি, তাই তো, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। BI এর ফুল ফর্ম কি ছিল, বিটা কোএফিসিয়েন্ট। খুব পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট আছে তাই দেখিয়ে দিলাম। এই CAPM ছাড়া বাকি তো ঠিক আছে, CAPM এর ফর্মুলা ক্লাসে অনেক করানো ছিল, ঠিক আছে তো। RM এর ফুল ফর্ম মার্কেট রেট অফ রিটার্ন।
এইগুলো শর্ট কোশ্চেনের অঙ্ক, কিন্তু তোর পরীক্ষায় ইম্পর্টেন্ট কি বলেছে সাজেশনে, WSCC দেবে। WSCC ফুল ফর্ম ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। কি লিখতে হয় প্রথমে যখন অঙ্ক করবো, প্রথমে একটা সোর্সেস লিখতে হয়, সোর্সেস, যা যা সোর্সেস বলবে নামগুলো লিখে দেবো দেখে দেখে। তারপর অ্যামাউন্টের ঘর, তাই তো, রুপিস। তারপর ওয়েটের ঘর, ওয়েটের ঘর, তাই তো। তারপর আফটার ট্যাক্সের ঘর, তারপর WSCC এর ঘর, ব্যাস শেষ। তবে বারবার বলছি মার্কেট ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হয় ওটা তোকে দেখে যেতে হবে। মার্কেট ভ্যালু অফ ইকুইটি, কারণ তোর পরীক্ষাতে মার্কেট ভ্যালু ইকুইটি চলেই আসছে, আসবেই তোকে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, তাই না? মার্কেট ভ্যালু অফ ইকুইটি বল, বল মার্কেট ভ্যালু অফ ইকুইটির ফর্মুলা কি ছিল? বল মার্কেট ভ্যালু অফ ইকুইটির ফর্মুলা কি ছিল? লিখে দিই, সব লিখে দিচ্ছি। নাম্বার অফ কি ছিল বল? নাম্বার অফ ইকুইটি শেয়ার ইনটু MPS। MPS এর ফুল ফর্ম স্যার জানি তো, মার্কেট প্রাইস পার শেয়ার। যতগুলো ইকুইটি শেয়ার থাকবে মার্কেট প্রাইস পার শেয়ারতে গুণ করে দিবি, বেরিয়ে যাবে মার্কেট ভ্যালু অফ ইকুইটি। এই টাকাটা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হয়? বুক ভ্যালু রেশিও। বুক ভ্যালু রেশিও, এই টাকাটা কোন রেশিও ডিস্ট্রিবিউট করব স্যার? বুক ভ্যালু রেশিওতে। কি লিখলাম? বুক ভ্যালু রেশিওতে। এই টাকাটা ডিস্ট্রিবিউট করব কোন রেশিওতে? বুক ভ্যালু রেশিওতে। কাদের কাদের ভাগ হবে? ইকুইটি, শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ। ব্যাস শেষ, শেষ হয়ে গেল এই টপিক, শেষ। আর তো কিছু নেই, আর তো শেখানোর কিছু নেই টপিকে। আচ্ছা এবার কার ফর্মুলা দেবো দেখ। ডিভিডেন্ড পলিসি, মানে একদমই সোজা চ্যাপ্টার, সবচেয়ে সোজা চ্যাপ্টার যদি এবছরের সেমিস্টারে তুই বলতে পারিস FM এর ডিভিডেন্ড পলিসি সবচেয়ে সোজা, কেন সবচেয়ে ছোট টপিক তো এটা। তোরা নিজে ভাব, তুই নিজে ভাব, টাইম ভ্যালু অফ মানি আর ডিভিডেন্ড পলিসি দুটোই ছোট ছোট চ্যাপ্টার, ঠিক আছে তো। ডিভিডেন্ড পলিসি কি লিখলাম? ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টারে তো তিনটে মডেল আছে। একটা কি মডেল বল? ওয়াল্টার মডেল, একটা গর্ডন মডেল আর একটা MM মডেল, যেটা তোর সিলেবাসে নেই। তাহলে প্রথমে আমরা ওয়াল্টার মডেলের ফর্মুলাটা লিখি। ওয়াল্টার মডেল ফর্মুলা কি ছিল দেখ। ওয়াল্টার মডেল বলতে পারি, মনে আছে? P = D প্লাস কি বল? R/K ব্র্যাকেটে E - D ডিভাইড বাই K। বল ফর্মুলা গুলো বল। P এর ফুল ফর্ম কি ছিল? মার্কেট প্রাইস পার শেয়ার। D এর ফুল ফর্ম কি ছিল? ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার। আর এর ফুল ফর্ম কি ছিল? রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন। কে এর ফুল ফর্ম কি ছিল? ক্যাপিটালাইজেশন রেট। ক্যাপিটালাইজেশন রেট, কখনো কখনো এটা পরীক্ষার কোশ্চেনে বলে দিতে পারে কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা ক্যাপিটালাইজেশন রেট যদি বলে না দেয়, এটা বের করার একটা ফর্মুলা শিখিয়েছিলাম, 1/PE রেশিও। 1/PE রেশিও, ঠিক আছে। সব তো হয়ে গেল। এর ফুল ফর্ম কি ছিল স্যার? আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার। এবার একটা করে দেখবি, ঠিক আছে। আচ্ছা আর একটা লিখে দিই। ওয়াল্টার যা কথাগুলো বলেছিল থিওরিতে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর গ্রেটার দেন কে, আর লেস দেন কে, আর আর ইকুয়াল টু কে। আর গ্রেটার দেন কে হলে তাকে কি বলে? গ্রোথ ফার্ম। গ্রোথ ফার্ম। এটা হলে ডিক্লাইন ফার্ম, ঠিক আছে তো, ডিক্লাইন ফার্ম। আর এটাকে কি বলে? নরমাল ফার্ম। নরমাল ফার্ম। আর গ্রেটার দেন কে মানে, আর গ্রেটার দেন যদি কে হয় তার মানে দেয়ার ইজ, বল দেয়ার ইজ, কি লিখেছিলাম? দেয়ার ইজ নো ডিভিডেন্ড পে, মানে D0। দেয়ার ইজ নো ডিভিডেন্ড পে, কমা দিয়ে লিখবো 100% কি করব? রিটেন করব। রিটেনশন, 100% রিটেনশন, ঠিক আছে তো। দেয়ার ইজ নো রিটেনশন, এখানে কি লিখবো? দেয়ার ইজ উল্টো, দেয়ার ইজ নো রিটেনশন, সেক্ষেত্রে পুরো টাকাটাই পে করে দেবো। আর এক্ষেত্রে তুমি ডিসিশন নিতে পারো, রাখতেও পারো আবার পেমেন্টও করতে পারো, তাই তো। এই ছিল ফর্মুলা। ডিভিডেন্ড পার শেয়ার কি করে বের করতে নিশ্চয়ই কোনো বলতে হবে না, একটু অঙ্ক করতে করতে তুই বুঝে গেছিলি, বলার কিছু নেই। তবে কি রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্নটা কি করে বের করতে? স্যার আর যদি কোশ্চেনে বলে না দেয়, তোকে তো আর বলেনি কোশ্চেন, কিন্তু কোশ্চেনে একটা কথা বলেছে, ইনভেস্টমেন্ট কত করেছিস, ধর কোশ্চেনে বলে দিয়েছে কত স্যার ইনভেস্টমেন্ট 10 লাখ টাকা,
স্যার ইনভেস্টমেন্টটা বলেনি, কি করে বুঝবো? দেখ কোশ্চেন এমন একটা অঙ্ক এসেছিল পরীক্ষায়, সিউতে এসেছিল, 5,000টা শেয়ার ছিল, ইকুইটি শেয়ার, একটা শেয়ার দাম 10 টাকা করে, তাদের ইনভেস্টমেন্ট কত ছিল? 50,000 টাকা। 50,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, আর ওই অঙ্কটায় আর্নিং বলে দিয়েছিল কত? আর্নিং দা সাপোজ বলেছিল 5,000 টাকা। তাহলে 50,000 টাকা তুই ইনভেস্ট করে 5,000 টাকা আর্ন হয়েছে, তাহলে কত পার্সেন্ট আর্ন হয়েছে? 10%। তাহলে তুই বুঝতে পারলি কি হবে? ইনভেস্টমেন্ট বলে দেবে আর আর্নিং বলে দেবে, এই দুটোর সাহায্যে তুই কি বের করতে পারবি? আর্নিং দর 10 লাখ, আর্নিং দর বলেছে 1 লাখ, 1 লাখ, তাহলে আর কত বেরোলো? 10%। বোঝা গেল কি করলাম? সুতরাং তোকে ঠান্ডা মাথায় এগুলো বুঝে নিতে হবে। তাহলে ডি কি করে? ডি তো বলার কিছু নেই, ডিভিডেন্ড বলে দেবে, তার থেকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে দিবি, ডিভিডেন্ড পার্সেন্ট হয়ে যাবে, তাই না? ডি কি? টোটাল ডিভিডেন্ড ডিভাইড বাই এন, মানে নাম্বার অফ শেয়ারস, তাই তো? রেট অফ রিটার্ন বলে দিলাম, ক্যাপিটাল সব বলে দিলাম, এগুলো শেষ হয়ে গেল। তাহলে নিশ্চয়ই ওয়াল্টার মডেল বুঝে গেছিস কি হয়েছিল। রইল বাকি গর্ডন মডেল, টপিকটা শেষ হয়ে যাবে। গর্ডন মডেল করলে টপিকটা শেষ হয়ে যাচ্ছে। এবার দেখ গর্ডন মডেল কি লিখলাম? গর্ডন মডেল, কারণ দুটো মডেল তো, একটা ওয়াল্টার মডেল হলো, একটা গর্ডন মডেল। গর্ডন মডেলের ফর্মুলা কি ছিল? P ইকুয়াল টু E ব্র্যাকেটে 1 মাইনাস বি ডিভাইড বাই কে মাইনাস বি আর, এটাই তো ছিল ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। ইর ফুল ফর্ম লেখা হয়েছে 1 মাইনাস বি, মানে কি বলেছিলাম মনে আছে? পে আউট রেশিও। কি বলেছিলাম? পে আউট রেশিও। পে আউট রেশিও মানে জানিস? পে আউট রেশিওটাকে আরেকটা নাম কি? পে আউট রেশিওর একটা নাম ডিপি রেশিও, এটাই তো ডিপি রেশিও। আচ্ছা, ডিপি রেশিও বের করার ফর্মুলাটা লিখে দিয়েছি, দেখ, ডিভিডেন্ড বাই আর্নিং ইনটু 100। কেননা ডিভিডেন্ড কিসের উপর পেমেন্ট করে বলতে পারবি? কেউ বল, ডিভিডেন্ড কিসের উপর? আর্নিং এর উপর ডিভিডেন্ড হয়। ডিভিডেন্ড সবসময় আর্নিং এর উপর হয়, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নে। ভ্যালু অফ দ্য ফার্ম যদি কখনো পরীক্ষার কোশ্চেনে বের করতে বলে, ফর্মুলা কি হবে? এন ইনটু পি। স্যার এন মানে কতগুলো ইকুইটি শেয়ার আছে, নাম্বার অফ ইকুইটি শেয়ার, আর পি মানে এক একটা মার্কেট প্রাইস পার শেয়ার। বোঝা গেল? মনে থাকবে তো এগুলো? ধর হয়তো কোনো অঙ্ক পাসনি, যদি পরীক্ষার নাম চলে আসে, বলো ভ্যালু অফ দ্য ফার্ম কত, কোশ্চেনে বলে দিল, হুট করে বলে দিল পুরো অঙ্ক দিয়ে লাস্টে 2 নাম্বার, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ফার্মের ভ্যালু কত? তাহলে কি হয় ভ্যালু অফ দ্য ফার্ম? বল কি বললাম? ভ্যালু অফ দ্য ফার্ম কি লেখা আছে? এন ইনটু পি। এন কতগুলো ইকুইটি শেয়ার ছিল, আর পি মানে যেটা তুই ক্যালকুলেট করে পি বেরোলো, গুণ করে দিলি, ভ্যালু অফ দ্য ফার্ম। কঠিন জিনিস ছিল? কোনো কঠিন না, ভ্যালু অফ দ্য ফার্ম, এটাকে বলে ফার্মের ভ্যালু। ঠিক আছে তো? 1 মাইনাস বি, 1 মাইনাস বি যদি পে আউট রেশিও হয়, তাহলে বি মানে কি বল? রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও এগুলো সব শেখানো আছে অঙ্কে। আর মানে জানিস বি আর, সব হয়ে গেছে, এই সব হয়ে গেছে। কোন ডাউট আছে? না স্যার কোনো ডাউট নেই, এখানে পুরো পার্ট শেষ। তাহলে এই তো ছিল। আচ্ছা, ওয়াল্টার কি বলেছিল? একটা কথা বলা হলো না। ওয়াল্টার বলেছিল মার্কেট প্রাইস কখন হাই হয় বলেছিল, জানিস তো? ওয়াল্টার কি বলেছিল? দেখ কিছুক্ষণ আগে বলছিলাম, আর আর গ্রেটার দেন কে যদি হয়, যদি আর গ্রেটার দেন কে হয়, ওয়াল্টার বলেছিল দেখো যদি আর গ্রেটার দেন কে হয়, তার মানেটা কি? তার মানে হচ্ছে ডিভিডেন্ড পে করা উচিত নয়, তাই তো বলেছিল ওয়াল্টার। ওয়াল্টার বলেছিল যে আর গ্রেটার দেন কে হয়, পুরো টাকা তুমি হাতে রেখে দাও, কোনো ডিভিডেন্ড পে করো না। আর যদি তুমি এই কন্ডিশন মানো, আমার মতে ফার্মের মার্কেট ভ্যালু, মানে মার্কেট ভ্যালু বা বলতে পারো মার্কেট প্রাইস পার শেয়ার সবচেয়ে বেশি হাই হবে। আর এটাকেই বলেছিল কি? অপটিমাম পে আউট রেশিও। এটা ওয়াল্টার বলেছিল। কি? এটা থিওরিটিক্যাল কথা। এই থিওরিটিক্যাল কথা মাথায় রাখতে হবে। বল কি বললাম? ওয়াল্টার কি বলেছিল? ওয়াল্টার বলেছিল আর গ্রেটার দেন যদি কে হয়, আর গ্রেটার দেন যদি কে হয়, ঠিক আছে তো? যদি আর গ্রেটার দেন কে হয়, তাহলে তাহলে তুমি কোনো ডিভিডেন্ড পে করো না, পুরো টাকাটা হাতে রেখে দাও, তাহলে দেখবে তোমার কোম্পানি যে শেয়ারের মার্কেট প্রাইস সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি হবে। আর এটাকেই বলা হয় অপটিমাম পে আউট রেশিও। অনেকে ভুলেই যায় অপটিমাম পে আউট রেশিও কি, অপটিমাম পে আউট রেশিও, এটাকে বলে অপটিমাম পে আউট রেশিও। তাহলে বুঝতে পারলে এই ছিল ওয়াল্টার কনসেপ্ট। ওয়াল্টার গর্ডন বলে দেবে, এর বাইরে কিছু আসবে না এখান থেকে। এবার আমরা ক্যাপিটাল রাইটিং এর ফর্মুলায় চলে আসবো। ক্যাপিটাল রাইটিং, ক্যাপিটাল রাইটিং আগে একটু শুনে নে ক্যাপিটাল রাইটিং থেকে কি কি টপিক কভার করছে, তাই তো? কি কি টপিক? পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, শর্টে লিখলাম এনপিভি, পেব্যাক প্রফিটেবিলিটি, পুরোটা লিখি এটা, পেব্যাক প্রফিটেবিলিটি, ARR, ঠিক আছে? IRR,
আর কি আছে পিআই, এই তো এ করা টপিক করলেই হবে। আর কি ক্যাপিটাল রেশনিং, এগারো টপিক পুরো 20 মার্কস আছে চ্যাপ্টারে। তো দেখ প্রথমে ক্যাপিটাল রাইটিং করতে গেলে একটা কনসেপ্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি সিএফএটি। কি বলেছিলাম সিএফএটি, সিএফএটির ফুল ফর্ম কি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বিফোর ডেপ্রিসিয়েশন, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বিফোর ডেপ্রিসিয়েশন। ঠিক আছে স্যার, এটা কিভাবে করতে হবে? প্রথম দিয়ে ফর্মুলা লিখি, সমস্যা কোথায়? প্রথমে লিখতাম কি সেলস, তার থেকে কি বাদ দিতে হয় বল ভিসি ভেরিয়েবল কস্ট, বাদ দিলে কি হয় কন্ট্রিবিউশন, তার থেকে কি বাদ দিতে হবে ফিক্স কস্ট, ফিক্স কস্টের মধ্যে ডেপ্রিসিয়েশন থাকে তোরা জানিস, তাহলে কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে কি হয় বল? এরকম ভাবে বলি, মনে করেছি এই ফিক্স কস্টটা লিখলাম না, ভালো করে শোন, এই যে ফিক্স কস্ট লিখলাম এর মধ্যে ডেপ্রিসিয়েশন নেই, এর মধ্যে ডেপ্রিসিয়েশন নেই, তাহলে কি বলতো এটা কি ইবিডিটি, তার থেকে তো ডেপ্রিসিয়েশন বাদ দিলাম, ঠিক? ডেপ্রিসিয়েশন বাদ দিলে কি হয় বল? আচ্ছা এরকম ভাবে লিখি ইবিডিআইটি, এটা লিখি ইবিডিআইটি, সবচেয়ে বেটার হয় ইবিডিআইটি, ইবিডিআইটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে কি হবে বল? ইবিআইটি, ইবিআইটি থেকে কি বাদ দেবো ইন্টারেস্ট অন লোন। কিন্তু ক্যাপিটাল রাইটিং হচ্ছে এমন একটা কনসেপ্ট, এই কনসেপ্টে ইন্টারেস্ট অন লোন টোটালি অ্যাভয়েড করা হয়, ক্লাসে বুঝিয়েছিলাম, এখন আর ফালতু বুঝিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তাহলে ইন্টারেস্ট না, ইন্টারেস্ট না, তাহলে এটাকেই বলবো কি ইবিআইটিটাকেই লিখবো কি ইবিটি, ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দেবো, হবে কি ইএটি, এর সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করব, প্রথমে ডেপ্রিসিয়েশন বাদ দেবো পরে ডেপ্রিসিয়েশন যোগ করব, কেন? সব ক্লাসে বোঝানো ছিল ট্যাক্স বেনিফিটের জন্য, ট্যাক্স বেনিফিটের জন্য ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি, তারপরে আবার ট্যাক্স যোগ করে দেবো, স্যার ডেপ্রিসিয়েশন যোগ করে দেবো, হবে কি সিএফএটি। তাহলে পুরো ব্যাপারটা মাথার মধ্যে রাখ, পুরো ব্যাপারটা সেল থেকে ভিসি বাদ দিলে আমরা তো জানি না সেল থেকে দেবে কিনা, আমরা জানি সবসময় পরীক্ষার হলে, তুই মাথায় রাখবি আমরা সবসময় জানি পরীক্ষার হলে এটাই দিয়ে দেবে, এখান থেকে দেয়, এখান থেকেই দেয় ইবিডিআইটি, বা এর আরেকটা নাম কি বলেছিলাম বল ইবিডিটি। আমরা জানি পরীক্ষায় এখান থেকেই দেয়, এখান থেকেই দেয়, কিন্তু কোনো কোনো অঙ্ক এরকম হতে পারে যে সেল থেকে অঙ্ক স্টার্ট হলো, হতেই পারে না হওয়ার কিছু নেই। সেল থেকে ভিসি বাদ দিলে কি হয় কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দাও, ফিক্স কস্ট মানে এক্সক্লুডিং ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন যার মধ্যে নেই, বাদ দিলে কি হয় বল ইবিডিআইটি, ইবিডিআইটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবো, ডেপ্রিসিয়েশন করা মেথড হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে, আবার ডিমিনিশিং হতে পারে, ম্যাক্সিমাম সাম আমরা কি পেয়েছি স্ট্রেট লাইন, চলে যায় ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি ছিল কস্ট, তাই তো, প্লাস ইনস্টলেশন মাইনাস স্ক্র্যাপ ডিভাইডেড বাই লাইফ। তোর দেখি সব প্রতিটা জিনিস করে দিচ্ছি, হয়ে গেল। ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে কি হলো স্যার ইবিআইটি বল বা ইবিটি, আই এর কোনো রোল নেই এখানে, ইবিটি, তাতে ট্যাক্স বাদ দিয়ে ইএটি, এটি থেকে ডেপ্রিসিয়েশন যোগ কর সিএফএটি। ক্লিয়ার হলো এত অবধি? পেব্যাক পিরিয়ড করতে কি লাগে স্যার সিএফএটি লাগে, তাই না? ডিপিবি করতে কি লাগবে? আগে তো সিএফএটি লাগবে, তারপর বাকি অন্য কিছু লাগবে পরে। এনপিবি করতে কি লাগে? সিএফএটি লাগে। পেব্যাক প্রফিটেবিলিটি করতে কি লাগে? সিএফএটি লাগে। সব করা করতে সিএফএটি লাগছে। এআরআর আইআর করতে কি লাগে? সিএফএটি লাগে। পিআই করতে কি লাগে? স্যার সিএফএটি লাগে। সবকিছু করতে তো সিএফএটি লাগছে, শুধুমাত্র এআরআর করতে কি লাগে বল? পিএটি। তাহলে এইগুলো তোকে ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে, এগুলো ভুল বলে চলবে। সবকিছু করতেই সিএফএটি লাগে, শুধুমাত্র এআরআর করতে পিএটি লাগে। তাহলে হলো এত অবধি। স্যার পেব্যাক পিরিয়ড, আচ্ছা সিএফএটি যেটা বের করি না, দু রকমের ক্যাশ ফ্লো হয় আমার অঙ্কে না, ক্যাশ ফ্লো দু রকমের হয়। ক রকমের হয় বল? দু রকমের। কি কি ক্যাশ ফ্লো হয় বল? একটা ইকুয়াল, একটা আনইকুয়াল। স্যার আমার পরীক্ষায় কিসের অঙ্ক আসবে? ইকুয়াল আসবে না আনইকুয়াল আসবে? কি আসবে বল? আনইকুয়াল আসবে। আনইকুয়াল ওটাই বেশি ইম্পর্টেন্ট, ওটাই আসে। ইকুয়াল আসে না বলা ভুল, ইকুয়ালও আসে, বাট আনইকুয়ালই আসবে। পেব্যাক পিরিয়ড আমি কার ফর্মুলা লিখছি? পিবি। কি কার ফর্মুলা লিখলাম বল? পিবি। পিবির ফুল ফর্ম কি বলেছি? পেব্যাক পিরিয়ড। ইকুয়ালের ক্ষেত্রে ফর্মুলা কি হবে বল? কি শিখেছিলাম? ক্যাশ আউটফ্লো বাই ইকুয়াল সিএফএটি। লেখ ক্যাশ আউটফ্লো বাই ইকুয়াল সিএফএটি। ঠিক আছে স্যার, আনইকুয়ালের ক্ষেত্রে কি করে করব? এখানে লিখছি ঘর করতাম, দেখ ঘর করতাম প্রথমে ইআর, তারপর কি করতাম? সিএফএটি। স্যার যদি সিএফএটি বলে না দেয়, আরে সিএফএটি তো বের করে নিলি, সিএফএটি তো বের করে নিলি, সিএফএটি বের করে ওখানে বসাবি। ঠিক আছে তো? স্যার পরীক্ষায় কি কি দিতে পারে? দেখ তোর পরীক্ষায় আমি কি বক্স করছি, হয় তোর পরীক্ষায় এটা বলে দেবে,
না হয় তোর পরীক্ষায় এটা বলে দেবে, না হয় তোর পরীক্ষায় এটা বলে দেবে, আর না হয় তোর পরীক্ষায় এটা বলে দেবে। এই চারটে বক্স যে কোনো একটা বক্স বলে দেবে, চারটের মধ্যে যে কোনো একটা বলবে। যদি স্যার এটা বলে তাহলে তুই এটা বের করবি, কি করে বের করবি, এখান থেকে এখানে আসবি। যদি এটা বলে এখানে আসবি, যদি এটা বলে এখানে আসবি, এটা দিয়ে দিতে কোনো সমস্যাই নেই। তো ইয়ার সিএফএটি, তারপর কি লিখতে শিখি বল, কিউমিউলেটিভ সিএফএটি। এটা কখন লাগে জানিস, এটা হচ্ছে আনইকুয়াল যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই ফর্মেটে করতে হবে। বোঝা গেল কি বললাম, বোঝা গেল, কোন ডাউট আছে? না স্যার এখানে পেব্যাক পিরিয়ড কি করে করব, কমন ব্যাপার। তুই ধর কোনো একটা প্রজেক্টে টাকা লাগিয়েছি 100 টাকা, ওই 100 টাকা কত বছরে তুলতে পেরেছিস, তাই তো? এবার কিভাবে করিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে, ওটা নিশ্চয়ই এখানে করাতে গেলে তোকে ভ্যালু নিয়ে তুলতে হবে, বাট আমি তোকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। হয়ে গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইবার কি করব, পেব্যাক পিরিয়ড হয়ে গেল। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড করতে কি লাগবে, ইয়ার হলো, সিএফএটি হলো, তারপর কি হতো বল, মনে আছে? পিভি ফ্যাক্টর, কি আসতো, পিভি ফ্যাক্টর। তারপর কি করতাম বল, প্রেজেন্ট ভ্যালু। তারপর করতাম কি, কিউমিউলেটিভ প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, হয়ে গেল কিউমিউলেটিভ প্রেজেন্ট ভ্যালু। তার মানে আনইকুয়ালের কথাই বলছি, আনইকুয়ালের কথাই বলছি। বেশ হয়ে গেল কিউমিউলেটিভ। বুঝতে পারছিস কি করে করব, এই ঘরটা হবে ছক। স্যার বুঝতে নাকি কি হলো, পেব্যাক পিরিয়ড হলো, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এনপিভি বলুন, এনপিভি নিয়ম কি? এত অবধি আগে এবার এনপিভি শিখবো। এনপিভির ঘরটা কেমন ছিল বল, ইয়ার, তারপর কি লিখতাম, ইয়ারের পর কি লিখতাম বল, সিএফএটি, তাই তো? ইয়ারের পর লিখতাম সিএফএটি, তারপর কি লিখতাম বল, সিএফএটির পর পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর কি করে বের করতাম মনে আছে তো? স্যার টেবিল তো বলেই দিত, না বলে দিলেও শিখিয়েছিলাম কিভাবে করতে হতো। কি করে করতাম, ধর সাপোজ ধর 10% বলেছে, তাহলে কি লিখতাম, প্রথমে ক্যালকুলেটর লিখতাম, ক্যালকুলেটর লিখতাম, প্রথমে 100 লিখতাম, ডিভাইডেড বাই 110, তারপর ইনটু দিতাম প্রথম বছর, ইকুয়াল টু দিতাম সেকেন্ড বছর, আবার ইকুয়াল টু দিতাম থার্ড বছর, এইভাবে কন্টিনিউ হতো। ঠিক আছে তো? তারপর কি ঘর করতাম বল, প্রেজেন্ট ভ্যালুর ঘর করতাম। কি ঘর করতাম, প্রেজেন্ট ভ্যালু। বোঝা গেল? এই করে টোটাল হয়ে গেল, টোটাল হয়ে গেল। যেটা বেরোলো ধর এখানে স্টার মারলাম, যেটা বেরোলো তাকে কি বলে, টোটাল, কি বলে, টোটাল, টোটাল প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু। আরো ভালো ওয়ার্ড, টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি, অফ সিএফএটি, অফ সিএফএটি। সিএফএটি প্রেজেন্ট ভ্যালু করলি, মাইনাস কি করতাম, মাইনাস ক্যাশ আউটফ্লো, ডিভাইড মাইনাস করে যেটা হতো তাকে বলতে এনপিভি। তুই জানিস তোরা টাইম ভ্যালু অফ মানি বলছিস না, ভয় পাই ভয় পাই। আচ্ছা বল, টাইম ভ্যালু মানিতে জানিস কটা টেকনিক ইউজ করা হয়? দুটো টেকনিক। কি কি টেকনিক বলতে পারবি? একটা কম্পাউন্ডিং আর একটা ডিসকাউন্টিং। এই যে টপিকটা করলি, এটা কি টপিক? এটা কম্পাউন্ডিং টপিক নাকি ডিসকাউন্টিং টপিক? এটা ডিসকাউন্টিং টপিক। ডিসকাউন্টিং টপিক, তোকে যখনই প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবে না, চলে আসবে ডিসকাউন্টিং টপিক। এটা কি শিখলি? স্যার প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা তোরা যখন টাইম ভ্যালু অফ মানি শিখেছিলি, একটা জিনিস দেখেছিলি, প্রতি বছর সিএফএটি সমান হতে পারে, আবার সিএফএটি ডিফারেন্টও হতে পারে। আচ্ছা এটা কখনের জন্য হলো, সিএফএটি সব ইকুয়াল নাকি আনইকুয়াল? আনইকুয়াল। এটা আনইকুয়াল, তাহলে বুঝতে পারছিস আনইকুয়ালের ক্ষেত্রে একটা অঙ্ক দিয়েছি, ইম্পর্টেন্টও আছে এবছর পরীক্ষা, টাইম ভ্যালু অফ মানি থেকে আনইকুয়াল সিএফএটি দিয়ে দিল তোকে, তার পরীক্ষা আনইকুয়াল সিএফএটি দিয়ে দেবে। তাহলে আনইকুয়াল সিএফএটি দিলে কি করতে হবে, তখন এই ফরম্যাটে চলে যেতে হবে, ডাইরেক্ট এই ফরম্যাটে চলে যাবি। তাহলে বুঝতে পারলি তো? নিশ্চয়ই বুঝতে পারছিস ব্যাপারটা কি বলছি। স্যার যদি ইকুয়াল সিএফএটি হয়, তো ইকুয়াল সিএফএটি হলো তুই এভাবে করতে পারিস, কোনো সমস্যা নেই। সব করে ইকুয়াল মানে কি, প্রতি বছরই তার 2000 টাকা করে, প্রতি বছরই 2000 টাকা করে, আর এখানে করে ডাইরেক্ট অ্যান্সার হলো। বুঝিস কি বললাম? ইকুয়াল হোক আনইকুয়াল হোক, তো টাইম ভ্যালু মানি, টাইম ভ্যালু মানি এটাই ফর্মুলা লেখা ছিল। তুই ভালো করে দেখবি ফর্মুলা এটাই লেখা ছিল, টাইম ভ্যালু মানি একটা এই ফর্মুলাটাই লেখা ছিল, কিন্তু দেখ তোরা হয়তো বুঝতে পারছিস না। আর আমি বারবার বলেছিলাম টাইম ভ্যালু অফ মানি না, কেউ যদি ক্যাপিটাল রাইটিং করে ফেলে না, তার কাছে টাইম ভ্যালু অফ মানি ডিসকাউন্টিং টেকনিক ইজি হয়ে যায়। তুই বল না কি টপিক হতে পারে, সিএফএটি কেমন দিতে পারে? টাইম ভ্যালু মানির কথাই বলছি, হয় প্রতি বছর সমান ভ্যালু থাকবে। দেখ প্রেজেন্ট ভ্যালু কাকে বলে? প্রেজেন্ট ভ্যালু মানে কি, আজকের ভ্যালু। ধর আজকে আমি একটা গাড়ি কিনলাম, আজকে আমি একটা গাড়ি কিনলাম, স্যার গাড়ি কত টাকা দিয়ে? 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম। তা 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম, গাড়ি চালাবো তো, তা গাড়ি চালালে ইনকাম হবে তো, ইনকাম হবে তো। ধর 1 বছর পর গাড়ি চালিয়ে আমার 1 লাখ টাকা আসলো, 1 বছর পর 1 লাখ টাকা আসলো, আজকে তার ভ্যালু কত? 2 বছর পর, ধর 2 বছর পর আসলো 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা 2 বছর পর আসবে, আজকে তার ভ্যালু কত? এটাই তো প্রেজেন্ট ভ্যালু। ফিউচারে পাবি, আজকে তার ভ্যালু কত, তাকে বলে প্রেজেন্ট ভ্যালু। আর আজকে তুই ইনভেস্ট করছিস, ফিউচারে তার ভ্যালু কত, ওটাকে বলে ফিউচার ভ্যালু। ফিউচারে কোনো কিছু পাবি, আজকে তার ভ্যালু কত, তাকে বলে প্রেজেন্ট ভ্যালু।
তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্ট। তো প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্ট এমন হতে পারে প্রতি বছর অ্যামাউন্ট সেম হতে পারে সিএপিটি, ক্যাশ ফ্লো প্রতি বছর সমান হতে পারে, প্রতি বছর আনইকুয়ালও হতে পারে। তো আনইকুয়াল হোক বা ইকুয়াল হোক এইভাবেই করবি অঙ্ক, কোনো সমস্যা নেই। আর এরকম অঙ্ক ক্যাপিটাল ওয়াইটি অনেক করেছি, ইকুয়াল ক্যাপিটাল ওয়াইটি করিনি, ইকুয়াল দিয়ে আনইকুয়াল দুটো দিয়ে তো করেছি, তাহলে তুই হয়ে গেল ডিসকাউন্টিং টেকনিক। তুই কেন মাথা কাটাচ্ছিস? আর এখান দিয়ে করে তুই ক্যাপিটাল রাইটিং এর কনসেপ্ট দিয়ে অঙ্ক নামিয়ে দিতে পারবি। এটা বোঝা গেল তো? আচ্ছা, একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ছিল, তোর মনে আছে কিনা, টার্মিনাল ক্যাশ ফ্লো মনে আছে? টার্মিনাল ক্যাশ ফ্লো, টার্মিনাল মানে জানিস? টার্মিনাল মানে কি? তুই তো এখন, তোরা তো টার্মিনাল, তোরা তো এখন কলেজের টার্মিনাল, তাই তো? টার্মিনাল মানে কি? অন্তিম, শেষ। টার্মিনাল মানে কি? শেষ। টার্মিনাল মানে, টার্মিনাল ক্যাশ ফ্লো কাকে বলে? টার্মিনাল ক্যাশ ফ্লো আমরা যখন প্রজেক্টে ইনভেস্ট করি না, প্রজেক্টে যখন কোনো একটা মেশিন কিনলাম বা কিছু একটা কিনলাম, প্রজেক্টে যখন ইনভেস্ট করি, কি ইনভেস্ট করার সময় ধর কোনো একটা প্রজেক্টে 10 লাখ টাকা ইনভেস্ট করলি, 10 লাখ টাকা ইনভেস্ট করলে কিন্তু প্রজেক্ট ভালো চলবে না, ওর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল খরচ করতে হয়, বলেছিলাম তো। ওয়ার্কিং ক্যাপিটালে কোনো প্রজেক্টে যে টাকা লাগাবে সেই টাকাটা ফেরত পাই তো? কবে পাই? কবে পাই মনে আছে? মেশিনের মানে প্রজেক্টের শেষে, যেই বছর প্রজেক্ট শেষ হবে সেই বছর পাওয়া যায়। তার বোঝা গেল টার্মিনাল ক্যাশ ফ্লোর মধ্যে কি আসে বল? তুই ওয়ার্কিং ক্যাপিটালে যে টাকাটা লাগাবি সেই টাকাটা কবে ফেরত পাবি? একদম শেষে, একদম শেষে, প্রজেক্টের শেষে। আর কি পাওয়া যায়? আর কিসের টাকা পাওয়া যায়? স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু। কবে পাওয়া যায়? কবে পাওয়া যায়? একদম এন্ড অফ দা ইয়ার, এন্ড অফ দা ইয়ার। স্যার তাহলে বুঝতে পারলাম, তাহলে তোকে নিশ্চয়ই তোকে কোশ্চেন তো বলে দেবে, ওয়ার্কিং ক্যাপিটালের টাকাটা বলে দেবে, আবার কিসের টাকা বলে দেবে বল? স্ক্র্যাপ ভ্যালু টাকা বলে দেবে তো। স্যার তাহলে যেই টাকাটা বলে সেই টাকাটা লিখবো না? ভুল বললি। লাস্ট ইয়ারের যে পিভি ফ্যাক্টর, তাহলে কি লিখলাম বল? পিভি ফ্যাক্টর অফ লাস্ট ইয়ার, বা তুই বল লাস্ট ইয়ারই তো, যে ইয়ার টাকা পাবি, ইনটু ওয়ার্কিং ক্যাপিটাল, হ্যাঁ কি না? প্লাস পিভি ফ্যাক্টর অফ, কি লিখলাম বল? পিভি ফ্যাক্টর অফ ইনটু বল স্ক্র্যাপ ভ্যালু। যোগ করবি, যোগ করে একটা ভ্যালু হবে তো, যোগ করে একটা ভ্যালু বেরোবে তো, সেই ভ্যালুটা এর সাথে যোগ করে দিবি, হ্যাঁ কি না? এটা শিখেছিলাম তো, এগুলো শিখেছিলাম তো, একটা শিখেছিলেন বলে, এত অব্দি বুঝেছিস? এখন তোর মানে প্রশ্ন হচ্ছে স্যার ক্যাশ আউটফ্লোর মধ্যে কি কি আসে, লিখে দিই, এটাও লিখে দিই, এটা আগে এই জায়গাটা একটু মুছে দিই, এই জায়গাটা কাজ তো হয়ে গেছে, এই জায়গাটা লিখে দিই। তাই তো, ক্যাশ আউটফ্লোর মধ্যে কি কি আসে, তাই তো? তোর মনে আসলো স্যার ক্যাশ আউটফ্লোর মধ্যে কি কি আসে, তাই তো? ক্যাশ আউটফ্লো বলতে পারি, ক্যাশ আউটফ্লোর মধ্যে কি কি আসে লিখে দিচ্ছি। কস্ট অফ দা প্রজেক্ট, কি লিখলাম বল? কস্ট অফ দা প্রজেক্ট, প্রজেক্টে কত টাকা লাগিয়েছিস, প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল টাকা লাগাই তো, আর কি ইনস্টলেশন, ওটাও তো টাকা লাগাই। এবার একটা অঙ্ক তোর মনে আছে কিনা জানি না, 2009 সালে একটা অঙ্ক এসেছিল, মনে পড়ছে কোন অঙ্কটা? আগের দিনই করছিলি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছিলি, 2 নম্বর বছরে একটা খরচ করেছি মেশিনের পেছনে, আবার 4 নম্বর বছর মেশিনের পেছনে খরচা করেছিলি, তাহলে 2 নম্বর, তাহলে কি বললাম? কোন একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোন একটা খরচা করলি, ধর ক্যাপিটাল এক্সপেন্ডিচার খরচা করলাম, ক নম্বর বছরে খরচা করি সেটা খুব ভাইটাল। যদি দেখ অ্যাকচুয়ালি ক্যাশ আউটফ্লো কবে হয় জানিস? 0 ইয়ার, কি লিখলাম? 0 ইয়ার, 0 ইয়ার, মাথায় রাখবি 0 ইয়ার। কিন্তু এই খরচাটা কবে করেছি স্যার? 2 নম্বর বছরে করেছেন। কত বছরে করেছেন? সাপোজ সেকেন্ড ইয়ারে খরচা করেছেন, তাহলে সেকেন্ড ইয়ারে খরচা করবি, আজকে তার ভ্যালু কত? আজকে তার ভ্যালু, সেকেন্ড ইয়ারে খরচা করলি, আজকে তার ভ্যালু কত? ধর খরচা করিস 40,000 টাকা, তো সেকেন্ড ইয়ারে পিভি ফ্যাক্টর নিয়ে নিবি, কি লিখলাম এখানে? পিভি ফ্যাক্টর অফ কোন ইয়ার? যে কোন ইয়ার নিলে হবে না, অফ সেকেন্ড ইয়ার। এই অঙ্ক কিন্তু এবছর ইম্পর্টেন্ট আছে, মানে এরা এই অঙ্ক না, মানে এরকম একটা পয়েন্ট ইম্পর্টেন্ট থাকতে পারে। দেখা গেল তোর এইগুলোই তো ছোট ছোট মিস্টেক। হ্যাঁ বল। 10% হলে 0.826, সবসময় 10% হবে কেমন কি গ্যারান্টি আছে? তো বুঝতে পারলি তো, এই হলো যোগ করে বেরিয়ে গেল, এটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। বোঝা গেল কি বললাম? তাহলে এবার এটা থেকে এটা মাইনাস করে দিলি, কাজ হয়ে গেল। বোঝা গেল কি বললাম? বোঝা গেল স্যার? বুঝতে পেরেছি, বুঝতে পারছিস তো? এইগুলো, এই ঘটনাগুলো মাথায় রাখতে হবে।
তোকে এটা কি বললাম, এটা কি আনইকুয়াল বললাম নাকি ইকুয়াল বললাম? আনইকুয়াল বললাম। স্যার ইকুয়াল হলে সবকটাই ধর 2000 টাকা করে ছিল, 2000 2000 2000, নতুন কিছু? এটা কি নতুন কিছু? একই রকম ভাবে তো করবো, ইকুয়াল হোক বা আনইকুয়াল হোক। তাহলে বোঝা গেল কি কি মেথড শেখালাম তোকে এখনো বলতো। দেখ এনপিভি তো পুরোই ডিসকাশন করে দিলাম, এনপিভি তো পুরোই ডিসকাশন করে দিলাম, এনপিভি হয়ে গেল। স্যার আপনি বলুন না পিআই, পিআই কি শিখেছি বল? এনপিভি কি হয়, এই দুটোর মধ্যে কি হয়? এনপিভিটা মাইনাস হয়, আর পিআই এর নিয়ম কি বলেছিলাম? ভাগ হয়, বলেছিলাম তো। তাহলে পিআই, পিআই এর ফর্মুলা কি ছিল? পিআই কি ছিল দেখ, টোটাল পিভি অফ সিএফএটি ডিভাইড বাই পিভি অফ আউটফ্লো, এটা বেশি ভালো, পিভি অফ ক্যাশ আউটফ্লো। হয়ে গেল, ঠিক আছে, পিভি অফ ক্যাশ আউটফ্লো। তাহলে এত অবধি তোকে বুঝতে হবে। এবার কি বলবো, এবার বাকি ছিল কি জানিস তো, এআরআর, এআরআর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। তো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ফর্মুলা কি ছিল মনে আছে তো? অ্যাভারেজ ইএটি, তাই তো? কি লিখলাম? অ্যাভারেজ ইএটি ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, অ্যাভারেজ ইএটি বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। অ্যাভারেজ ইএটি কাউকে বোঝাতে হয় না কি, তাই তো? অ্যাভারেজ ইএটি তো বোঝানোর নেই, ওটা তো জানিস অ্যাভারেজ ইএটি। স্যার তাও বলুন না অ্যাভারেজ ইএটি কি ছিল? অ্যাভারেজ ইএটি টোটাল ইএটি, টোটাল ইএটি ডিভাইড বাই ক বছর ধরে ইএটি করেছিস, ক বছর ধরে। এ দেখ যদি 3 বছর ধরে প্রফিট কামাস তাহলে 3 দিয়ে ভাগ হবে, 4 বছর ধরে প্রফিট করলে 4 বছর দিয়ে ভাগ হবে, সাপোজ 3 বছর দিয়ে করেছে 3 দিয়ে ভাগ হবে, ঠিক আছে তো? এই হলো তোর। এবার এভারেজ ইনভেস্টমেন্টটা লেখাচ্ছি, এভারেজ ইনভেস্টমেন্ট, এভারেজ ইনভেস্টমেন্ট বের করার ফর্মুলাটা, এটা খুব গন্ডগোল হয়। এবং আমি খুব সুন্দর অঙ্ক দিয়েছি, আমি এআরআর অঙ্ক দিয়েছি, কিন্তু আমি যে তো বলেছি যে মক টেস্ট করেছি, মক টেস্ট কিন্তু এআরআর অঙ্ক আছে, এআরটা ভালো করে করবি, ভুল যেন না হয় অঙ্কগুলো। এই জন্য বলছি আগে দেখে নিবি, এগুলো খুব ভালো করে দেখে নে, এইগুলো তোর খুব কাজে দেবে। তুই যখন অঙ্কগুলো করবি তুই বুঝতে পারবি, এই যে আমি যা বোঝালাম না অনেকটা হেল্প হয়ে গেল মক টেস্টে, অনেক কিছুর মধ্যে পয়েন্ট তোলা আছে ওখানে মক টেস্টের ব্যাপারে। এভারেজ ইনভেস্টমেন্ট, এভারেজ ইনভেস্টমেন্ট বের করার ফর্মুলাটা কি লেখ? কস্ট প্লাস ইনস্টলেশন মাইনাস কি ছিল? স্ক্র্যাপ। কস্ট প্লাস ইনস্টলেশন মাইনাস স্ক্র্যাপ ডিভাইড বাই 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্ক্র্যাপ। বেশ হয়ে গেল, এই তো ছিল। বেশ, এটা কেন করলাম জানিস তো? আমি পুরো ফর্মুলা লিখলাম, যদি পরীক্ষায় স্ক্র্যাপ বা ওয়ার্কিং ক্যাপিটাল তুই জেনে রাখলি। অনেকে কি করে, অনেকে শুধু এইটুকুই করতে থাকে, তা তোকে মাথায় রাখতে হবে জিনিসগুলো, ঠিক আছে তো? আর আইআরআর, আইআরআর তো কোনো ব্যাপার নেই। আইআরআর ব্যাপারটা কি? আইআরআরটা মুখে বলতে হবে, আইআরআরটা লিখতে হবে না। আইআরআর কাকে বলে? ইন্টারনাল রেট অফ রিটার্ন। কোন পার্সেন্টেজে, কোন আইআরআর কাকে বলে? আইআরআর হচ্ছে কোন পার্সেন্টেজে, কোন পার্সেন্টেজে এনপিভি 0 হবে, তাই তো? কোন পার্সেন্টেজে এনপিভি 0 হবে তাকে তো আইআরআর বলে। এবার তোকে করে করে দেখতে হবে, এটা ট্রায়াল এন্ড এরর মেথড বলে। হয়ে গেল তো? এরপর কি ছিল? এরপর আরেকটা মেথড ছিল, দেখ মনে কর প্রফিটেবিলিটি, তাই তো? পে ব্যাক প্রফিটেবিলিটি, এটা তো জানিস, পে ব্যাক প্রফিটেবিলিটি কি ছিল? লাইফ, এস্টিমেটেড লাইফ, তাই তো? এস্টিমেটেড লাইফ, এর থেকে মাইনাস কি করতাম বল? পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ড পিবি। এস্টিমেটেড লাইফ থেকে পিবি বাদ দিতি, বাদ দিয়ে এটা হতো তার সাথে সিএফএটি গুণ করে দিবি, ব্যাস। এইটুকু ছোট অঙ্ক ছিল, কোনো সমস্যা ছিল না? স্যার কোনো সমস্যা নেই। কি সমস্যা বল? তুই নিজে বল না, বা তোরা নিজেরা বল কি সমস্যা ছিল এখানে? কোনো সমস্যা নেই, এস্টিমেটেড লাইফ মাইনাস পে ব্যাক পিরিয়ড হয়ে গেল, পে ব্যাক প্রফিটেবিলিটি। আর কি ছিল? আর কি ছিল বলতো মেথড? হ্যাঁ, আর কিছু লেখা নেই, ক্যাপিটালাইজেশন তো কোনো ফর্মুলা নেই, ও তো অঙ্ক দিয়ে বুঝিয়েছিলাম। এবার দেখ আর কি ফর্মুলা আছে তোকে বলছি, ছোট ছোট জিনিস। পে ব্যাক রেসিপ্রোকাল, বল পে ব্যাক রেসিপ্রোকালের ফর্মুলা কি ছিল? কি ছিল মনে পড়ে? 1/PV,
পেব্যাক রেসিপ্রোকাল 1 বাই পেব্যাক পিরিয়ড 2012 সালে এসেছিল অঙ্কটা। পেব্যাক রেসিপ্রোকাল কি বললাম 1 বাই পেব্যাক পিরিয়ড পিবিপি। তাহলে এই মাথায় রাখলে এই তো ক্যাপিটাল রাইটিং, এই ছিল ক্যাপিটাল রাইটিং। ক্যাপিটাল রাইটিং আর কোনো ফর্মুলা নেই।